ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা এই সময়ে সবাই সুস্থ আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। তো যেমনটা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে তোমরা বারবার করে ভিডিওটা আইদার দেখে বা বই ডিটেলসে পড়ে সিলেবাসে যা যা কিছু আছে যতদূর পড়ানো হয়েছে সে সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে যাতে সামনে এগিয়ে যাও। তো তার জন্য কিন্তু আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করেছো এবং আমি যা যা কিছু পড়ানো হয়েছে তার উপর থিওরিটিক্যাল কোয়েশ্চেনের একটা ডাউনলোড লিঙ্ক পিডিএফ ফরম্যাটে কিন্তু এই ডেসক্রিপশন বক্সে আছে, কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিও এবং জিনিসগুলো রেডি করো। এবং যেমনটা বলেছিলাম যে আমি আস্তে আস্তে প্রবলেম রিলেটেড কিছু টপিক করাবো। তো প্রবলেম রিলেটেড কিছু টপিকের সবচেয়ে মোদ্দা ফ্যাক্টরে আমি চলে আসছি যে আমি একটা নতুন কোর্স শুরু করছি। সেই কোর্সটা হচ্ছে কনসেপ্ট বিল্ডার একটা কোর্স। এই কোর্সটার বেসিক উদ্দেশ্য হচ্ছে আমাদের যাতে কনসেপ্টের ঘাটতি কোথাও না থাকে, তার জন্য আমরা একটু ডিফারেন্ট লেভেলের কিছু প্রবলেম করব এবং তার জন্য আমি একটা এইচ.সি. ভার্মার বই নিয়েছি। সেই এইচ.সি. ভার্মার বইটা যা যা আমাদের টপিকগুলো হবে চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু অবজেক্টিভ 1 and 2 কিন্তু থরলি ডিসকাস করব এবং থরলি ডিসকাশনের জন্যই কিন্তু আমার এই কোর্সটা। তোমরা কিন্তু মন দিয়ে ফলো করো এবং যদি কোর্সটার মাঝেও যদি মনে হয় মানে কোনো ভিডিওর কোনো জায়গায় যে একটু কনসেপ্টে তোমাদের কাছে কিছু মনে হচ্ছে যে একটু ক্লিয়ার হলো না, তাহলে ডেফিনেটলি আমাকে জানাও, তাহলে আমি ফার্দার ওটাকে আরও মডিফাই করে কিছু তোমাদেরকে অবশ্যই আনসার দেব। আর কোর্সটা কীভাবে ফলো করবে, কোর্সটা ডেফিনেটলি এটা আমার থিওরি রিলেটেড জাস্ট সাইডে। এটার পড়ার পর এটা ফলো করার বেসিক ওয়ে হলো তোমরা যাতে থিওরিটিক্যাল দিকটা তোমাদের স্ট্রং থাকে এবং এটার পরে দেখবে থিওরিটিক্যাল নলেজের সাথে দেখবে কম্পেয়ার করে দেখবে যে অনেক কিছু আরও কিছু এক্সট্রা আমরা জানতে পেলাম যেটা থিওরিতে হয়তো কিছু মিসিং ছিল। তো এই জন্য আমাদের প্রবলেম ওরিয়েন্টেড কিছু ক্লাস এবং প্রবলেমগুলো ভালোভাবে ডিসকাস করা হবে। এর পরের থেকে আরও আমাদের কনসেপ্ট বিল্ডার কোর্সটা যখন করে নেবো তারপর থেকে আমরা এটা আরও একটু হাই লেভেলে যাতে প্রবলেমগুলো যাতে ফেস করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে ফলো করো এই কোর্সটা। ওকে, তাহলে চলে আসছি আমি ডিরেক্টলি আমাদের ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল এইচ.সি. ভার্মার বইয়ের অবজেক্টিভ 1। ওকে, তাহলে ফার্স্ট প্রবলেম কি বলেছে, যেখানে বলেছে ফিগার, এই ফিগারটার কথা বলেছে। সো সাম অফ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স করেসপন্ডিং টু অ্যান ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, মানে এখানে কিছু তড়িৎ বলরেখার কথা বলা হয়েছে। এই তড়িৎ বলরেখাগুলো আর এই যে ডিরেকশন, তড়িৎ বলরেখার সাথে স্পর্শক যদি অঙ্কন করে তার ডিরেকশন পেয়ে যায়, তাহলে ডিরেকশন দেওয়া আছে ইলেকট্রিক ফিল্ড। এই ডিরেকশনটা কার জন্য আছে? ইলেকট্রিক ফিল্ডের জন্য। তাহলে বলছে যে তাহলে যে ফিগার সাজেস্ট দ্যাট, এই ফিগারটা মানে এই ফিগারটা কি বলছে যে এই বলরেখার যে জায়গায় 3টে পয়েন্ট বলেছে এ বি সি, তার সাথে ইলেকট্রিক ফিল্ডের কেমন সম্পর্ক হবে। তাহলে আমার স্ট্রেট বুঝতে পারছি আমার কি বলা হচ্ছে যে তড়িৎ বলরেখা, যে আমরা এর আগেও যেমন আমরা থিওরি আমরা যখন শিখছিলাম তখন সেক্ষেত্রে কী হলাম, বলরেখা আর তড়িৎ প্রাবল্যর সাথে একটা ভালো সম্পর্ক আছে। মানে বলরেখার ঘনত্ব যত বেশি হবে, মানে বলরেখার যত ঘনত্ব, মানে বলরেখার ঘনত্ব যত বেশি হবে তত তাহলে কী হয়ে যাবে, এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য, এই যে জিনিসটাকে বলা হয় তড়িৎ প্রাবল্য, তত বেশি হবে, তাই তো? তাহলে দেখা যাক এই প্রবলেমে চলে আসি যে কেমনভাবে এটাকে আনসারটা করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি আমি এই ছোট্ট জায়গায় সব জায়গায় একটা ক্রস সেকশন সেম প্রস্থচ্ছেদ আমি তৈরি করি, ক্রস সেকশন এরিয়া নিলাম এ বি সি পয়েন্টের চারিদিকে একই ক্ষেত্রফল বিশিষ্ট। যদি নিয়ে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 3টে লাইন ক্রস করেছে, বি পয়েন্টের চারিদিকে, সি পয়েন্টের এখানে একটাই লাইন ক্রস করেছে, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এ পয়েন্টের চারিদিকে 3টে তড়িৎ বলরেখা করেছে। তাহলে এই রিজিয়নে, মানে এই যে রিজিয়নটার কথা বলছি এই বিন্দুর চারিদিকে, তাহলে এখানে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অনেক বেশি। কেননা কারণ এখানে বেশি, কারণ হচ্ছে 3টে, এখানেও 3টে, এখানেও বেশি, তাহলে এখানে 3, এখানেও 3 আর এখানে 1, তাহলে কম। তাহলে আমি স্ট্রেট আনসারে চলে আসবো যে এ যদি আমার এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য হয়, এ ভেক্টর না, আমি জাস্ট মানটাই চাইছি এখানে, এ ইকুয়াল টু ইসি হবে, কারণ দুটোতেই 3টে করে এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে ক্রস করেছে, আর ইবি হচ্ছে কম আছে, তাহলে এটা দুটো গ্রেটার দ্যান হবে ইবি। তাহলে আমার কোন অপশানটা হচ্ছে
EA গ্রেটার দ্যান EA ইকুয়াল টু EC গ্রেটার দ্যান EB, আমার সি নাম্বার অপশানটা হচ্ছে। তাহলে বোঝা গেল। তাহলে ফার্স্ট কি কনসেপ্টটা কি, যে বলরেখার ঘনত্ব যত বেশি হবে, বলরেখার ঘনত্ব আমার যত বেশি হবে তত কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য তত বেশি হবে। এটা কিন্তু ফার্স্ট প্রবলেমের আমার কনসেপ্ট। এর আগেও আমরা যেমন থিওরিতে ডিসকাস করেছিলাম, এখানে আমরা এইচসি ভার্মার ফার্স্ট অবজেক্টিভ ফার্স্ট প্রবলেম দেখতে পেলাম। নেক্সট চলে আসি। নেক্সট প্রবলেম কী বলছে, হোয়েন দ্য সেপারেশন বিটুইন টু চার্জেস ইজ ইনক্রিজড দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ দ্য চার্জেস, চারটে অপশান দেওয়া আছে। মানে কি বলছে, সেপারেশন অফ দ্য টু চার্জেস। এবার টু চার্জেসটার কথা কোথাও বলা নেই যে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ না পজিটিভ নেগেটিভ। তো এখানে বলছে যে দুটো চার্জেসের মধ্যে দূরত্ব যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি মানে তড়িৎ স্থিতিশক্তি একটা সংস্থার কী হয়েছে, বাড়বে কমবে না একই থাকবে বা বাড়তেও পারে কমতেও পারে। তো দেখি কীরকম হবে। দুটো চার্জের কথা বলছে, দুটো চার্জ নিয়ে একটা সংস্থা তৈরি হচ্ছে। তাই এখানে ধরলাম একটা পজিটিভ চার্জ, আর এখানে আমি একই চার্জে ধরলে পজিটিভ চার্জ। যদি দুজনের মধ্যে দূরত্ব বাড়ায় তাহলে সংস্থাটার স্থিতিশক্তি কী হবে। আগে জানি যে একটা সংস্থার স্থিতিশক্তি ইউ অফ পজিশন অফ আর, মানে এটা যদি দুটো চার্জ যদি পরস্পরের থেকে আর দূরত্বে আছে তাহলে এই পুরো সংস্থাটার স্থিতিশক্তি ইউ আর ইকুয়াল টু কী হয়েছে ফর্মুলা, এটার চার্জ, এটার আধান ধরেছি আমি, ধরলাম Q1, এটা ধরলাম Q2, তাহলে কত হয়ে যাবে Q1 Q2 বাই আর। এখানে 4πε0 ফ্যাক্টরটা আছে, 1/4πε0, যেহেতু আমার কোনো ভ্যালু চাইছে না, সিম্পলি জানতে চাইছে ইনক্রিজ না ডিক্রিজ, তার জন্য আমি এটা না দিলেও পাই। ঠিক আছে, ফর্মুলা এটা ইউ আর ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর, মানে আমার এটা কাজ এটা হলো এটাই, মানে Q1 Q2 বাই আরটাকে নিয়েই কাজ করবো। এখন এটা দুটো যদি পজিটিভ হয় তাহলে এই ফর্মুলাতে আমার ঠিক হয়ে যায়, কারণ আধান দুটো পজিটিভ। এখন যদি দুটো নেগেটিভও হয়, দুটো নেগেটিভও যদি আর দূরত্বে থাকতো, আর দূরত্বেই যদি থাকে তাহলে একই ফর্মুলা কাজ করতে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যেত। এটা আধান যদি ধরলাম এটা Q1 ছিল, এটা Q2 হলো, তাহলে দুজনের ক্ষেত্রে সেম ফর্মুলা কাজ করবে। এখন দেখবো এটা না পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে সেই টার্মসটা। এবার যদি আর যত বাড়াবো, এই টার্মটা একটু ভালো করে দেখো, মানে এখানে কি আছে, ইউ প্রপোর্শনাল টু Q1 Q2 তো ফিক্সড আছে 1/r, তাই তো, কিউ প্রপোর্শনাল টু 1/r। তার মানেটা কি, যে আর যত আমার বাড়বে, আর যত ইনক্রিজ করবে, মানে দূরত্ব, এই যে সেপারেশন বলছে, সেপারেশন যদি ইনক্রিজড করি মানে যত বাড়াবো, আর যত বাড়াবো এই রাশিটা তত, আর যত বাড়তে ইউ তত কি ছোটো হতে থাকবে, ইউ তাহলে তত ছোটো হতে থাকবে। তাহলে আমি কি পেলাম, যে দুটো পজিটিভ পজিটিভ আর দুটো নেগেটিভ নেগেটিভ, মানে সমধর্মী আধানের ক্ষেত্রে। তাহলে আমি এখানে সঙ্গে সঙ্গে লিখে নিলাম কি আমার কনসেপ্টটা, কি কনসেপ্ট কি এটা, সমধর্মী আধানের, আধান দুটির, আধানের ব্র্যাকেটে দুটির লিখছি, দুটির কথাই বলা হচ্ছে এখানে, মধ্যে দূরত্ব, দূরত্ব বাড়লে, দূরত্ব বাড়লে আমার কি বাড়ছে, সংস্থাটার পোটেনশিয়াল এনার্জি ইপি, মানে এই যে পোটেনশিয়াল এনার্জি, এটাকে আমি ইপি টার্মসে লিখছি, পোটেনশিয়াল এনার্জি ইপি, এটা বৃদ্ধি, সরি ইপিটা কি হচ্ছে, কমে যাচ্ছে, কমে যাবে, হ্রাস পাবে, কমে যাবে তো লিখে না, হ্রাস পাবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সমধর্মী আধান, মানে প্লাস প্লাস হোক বা মাইনাস মাইনাস হোক, তাদের ক্ষেত্রে যদি দূরত্বটা বাড়তে থাকে তাহলে কিন্তু আমার পোটেনশিয়াল এনার্জি কমে যাবে। এবার যদি বিষমধর্মী আধান হতো, মানে প্লাস মাইনাস যদি হতো, প্লাস আর মাইনাস যদি হতো, এবারে যদি আর দূরত্বে থাকতো, তখন এই ফর্মুলাটা কী হতো, ইউ একই, সব কিছু ঠিকই থাকবে, তাহলে ইউ ইকুয়াল টু 1/4πε0 সবই ঠিক আছে, কিন্তু এখানে কিউ, এখানে ধরলাম এটা প্লাস Q1 ছিল, আর এখানে নিশ্চয়ই এটা মাইনাস Q2 হবে, যদি Q1 Q2ই ধরে রাখি, তাহলে এখানে কী লিখবো, Q1 Q2, আর যেহেতু দুটোর প্রোডাক্টের আগে একটা মাইনাস সাইন বসে যাবে, ডিভাইডেড বাই আর। তাহলে এখানেও একই কিন্তু হলে ইউ প্রপোর্শনাল টু, এখানে কিন্তু -1/r চলে আসলো, -1/r। তার মানে এখন দেখো আর যত বাড়বে, আরকে যত বাড়াবো, মানে দূরত্ব
যত ইনক্রিজ করবো আরকে যত দূরত্ব আমি বাড়াবো সেক্ষেত্রে আমার কি হচ্ছে ইউ মানে যদি মাইনাস টার্মটা বাদ দিই ইউ মানে এই টার্মটা কিন্তু আলটিমেটলি কি হচ্ছে ছোট হচ্ছে, কিন্তু মাইনাস ছোট হওয়া মানে কি আলটিমেটলি বৃদ্ধি পাওয়া, তাহলে পোটেনশিয়াল এনার্জি কিন্তু আমার বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? তাহলে সমধর্মী আধানের ক্ষেত্রে যেভাবে আমার দূরত্ব বাড়ালে কিন্তু পোটেনশিয়াল এনার্জি হ্রাস পাচ্ছিল, ইউ কিন্তু কমে যাচ্ছিল, এক্ষেত্রে কিন্তু বিষমধর্মী আধানের ক্ষেত্রে কিন্তু দূরত্ব বাড়লে পোটেনশিয়াল এনার্জি কিন্তু আমার তড়িৎ স্থিতিশক্তি কিন্তু আমার বাড়তে থাকে। তাহলে আমি লিখতে পারি বিষমধর্মী আধানের ক্ষেত্রে বিষমধর্মী আধানের ক্ষেত্রে তোমরা কিন্তু নোট ডাউন করে নিও, ক্ষেত্রে দূরত্ব বাড়লে আর যদি ইনক্রিজ করি তাহলে কিন্তু পোটেনশিয়াল এনার্জি কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে, আমি শর্টে লিখে দিলাম যে যত দূরত্ব বাড়াবো ততই। তাহলে এখানে আনসারটা কী হয়ে যাবে, দুটো চার্জের ক্ষেত্রে যদি দূরত্ব ইনক্রিজ করে দেওয়া হয় তো দুটো চার্জ আইদার পজিটিভ পজিটিভের ক্ষেত্রে কী হয়ে যাবে, এটা ডিক্রিজ হয়ে যাবে, আর পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে কী হয়ে যাবে, এটা ইনক্রিজ হয়ে যাবে। মানে পজিটিভ পজিটিভের ক্ষেত্রে এটা ডিক্রিজ হয়ে যাবে, আর নেগেটিভ নেগেটিভের ক্ষেত্রেও ডেফিনেটলি মানে সমধর্মী আধানের ক্ষেত্রে কী হয়ে যাবে, এটা ডিক্রিজ হয়ে যাবে, আর বিষমধর্মী আধানের ক্ষেত্রে ইনক্রিজ হয়ে যাবে। তার মানে এই আনসারটা ঠিক যে মে ইনক্রিজ মে ডিক্রিজ। ইনক্রিজটা কার জন্য, বিষমধর্মী আধানের ক্ষেত্রে, মানে ইনক্রিজটা এই যে ইনক্রিজ ফ্যাক্টরটা লেখা আছে, ইনক্রিজ ফ্যাক্টরটা কার জন্য, যদি প্লাস আর মাইনাস থাকে তার জন্য ইনক্রিজ করবে, আর ডিক্রিজ ফ্যাক্টরটা কার জন্য, যদি সমধর্মী মানে আইদার প্লাস প্লাস থাকতে পারে আর মাইনাস মাইনাস থাকতে পারে। এই দুটো আধান সংস্থার ক্ষেত্রে কিন্তু আমরা বলবো ডিক্রিজ করছে, আর যদি প্লাস মাইনাস থাকে তাহলে কিন্তু ইনক্রিজ করছে। তাহলে কনসেপ্টটা বোঝা গেল। এই যে আমরা ছোটো ছোটো কনসেপ্টগুলো পাচ্ছি, এই কনসেপ্টগুলোই কিন্তু কাজে লাগে ভবিষ্যতে অনেক ভালো ভালো নিউমেরিক্যাল কিন্তু সলভ করতে পারবো। দেখতে পাচ্ছ খুব ইন্টারেস্টিং। তো এবার চলে আসছি আবার পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেম কি বলছে, যে ইফ এ পজিটিভ চার্জ ইজ শিফটেড ফ্রম লো পোটেনশিয়াল রিজিয়ন টু হাই পোটেনশিয়াল রিজিয়ন, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কী হয়ে যাবে, এটা মানে কি বলছে, একটা যদি ধনাত্মক চার্জ যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় তাহলে স্থিতিশক্তির কী পরিবর্তন হবে। দেখা যাক, তো আমি একটা নিম্ন বিভব মানে কি, এটা নেগেটিভ আছে, আর উচ্চ বিভব মানে কি পজিটিভ আছে। তো নেগেটিভ টু পজিটিভের দিকে আমি একটা এখানে ডট ডট করলাম, এই জায়গা দিয়ে কি করব, আমি একটা পজিটিভ চার্জকে শিফট করব, মানে একটা ধনাত্মক প্লাস কিউ আধানকে ধরলাম আমি এই বরাবর নিয়ে যাচ্ছি লো টু হাই পোটেনশিয়ালে। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার নিম্ন বিভব, লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমার নিম্ন বিভব, এটা হচ্ছে আমার উচ্চ বিভব। এটা প্লাস মাইনাস নাও হতে পারে, এখানে হয়তো কম পজিটিভ থাকলো, এখানে হয়তো বেশি পজিটিভ থাকলো, সেক্ষেত্রেও এটা হতো নিম্ন বিভব, যেখানে কম পজিটিভ হবে নিম্ন বিভব, এখানে যেখানে বেশি পজিটিভ হবে উচ্চ বিভব। এখানে আইদার জিরো হতো, এখানে পজিটিভ হতো, তাহলেও এটা নিম্ন বিভব হতো। এটা আমি একটু সুবিধার্থে লিখলাম, এখানে মাইনাস প্লাস করে লিখলাম। তো সেক্ষেত্রে বলছে তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কী হয়ে যাবে, কার, এই এটার চার্জটা, তার পোটেনশিয়াল এনার্জি কী হয়ে যাবে, ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, কী ব্যাপারটা বলছে দেখা যাক। তো আমরা কিছু কিছু জিনিস জানি, যে এর আগেও যখন থিওরি রিলেটেড আলোচনা হয়েছিল, তো পোটেনশিয়াল এনার্জি রিলেটেড বিভবের সাথে স্থিতিশক্তি একটা ভালো সম্পর্ক পেয়েছিলাম, যে একটা স্থিতিশক্তির পরিবর্তন মানে কত কার্য, এটা তো পেয়েছিলাম ডেল্টা ইউ কত পরিবর্তন, পুরি না, ডাব্লিউ ইকুয়াল টু কত কৃতকার্য ইকুয়াল টু ডেল্টা ইউ, আর ইকুয়াল টু কী পেয়েছিলাম, কোন আধানকে আমি কোন বিন্দু থেকে কোন বিন্দুকে সরাবো, এখানে প্লাস কিউ আধানকে সরিয়েছি। ঠিক আছে, এটার নাম দিলাম এ পয়েন্ট, এটার নাম দিলাম বি পয়েন্ট। তো কোন বিন্দু থেকে কোন বিন্দু সরাচ্ছি, আমি এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, তাহলে ওর বিভবের পরিবর্তন কত হবে, কত হলো মানে ভিবি মাইনাস কত হবে ভি এ, তাই তো ভিবি মাইনাস ভি এ। এখন কোনটা নিম্ন, এবার আমার কন্ডিশান দেওয়াই আছে যে ভিবি উচ্চ বিভব, যেহেতু বি পয়েন্টের বিভব ভিবি গ্রেটার দ্যান ভিএ আমার দেওয়াই আছে, তাহলে এটা যদি হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি দেয়ারফর ভিএ মাইনাস ভিবি গ্রেটার দ্যান ভিবি মাইনাস ভিএ এটা গ্রেটার দ্যান জিরো। তো এটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এই টার্মটা ডেফিনেটলি গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি যে ডেল্টা ইউ মানে এর পরিবর্তন এটা গ্রেটার দ্যান জিরো, মানে স্থিতিশক্তির পরিবর্তন যদি ধনাত্মক হয় তাহলে ডেফিনেটলি মানে এটাকে আরেকটু ভেঙে কি লিখতে পারি, বি পয়েন্টে
কত স্থিতিশক্তি হলো আর কত স্থিতিশক্তি এ পয়েন্টে ছিল, এটা গ্রেটার দেন 0, তাহলে ইউবি গ্রেটার দেন ইউএ। এই তো আনসার আমার হয়ে গেল, তাই না? ইউবি গ্রেটার দেন ইউএ, তার মানে আমার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কী হয়েছে, বি পয়েন্টে মানে এখান থেকে মানে এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে যাচ্ছি, মানে এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে যাত্রা করছি, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, আমার কিন্তু স্থিতিশক্তি কিন্তু দেখতে পাচ্ছি বাড়ছে, মানে বি বিন্দুতে বেশি হলো, এই বিন্দুতে কম হলো। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কী হবে, ডিক্রিজেস, রিমেন্স সেম, ইনক্রিজ না, ইনক্রিজেস মানে বাড়বে। তাহলে বোঝা গেল। তাহলে কি বুঝলাম, যে একটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যদি কোনো ধনাত্মক আধানকে আমি নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু স্থিতিশক্তিটা কিন্তু বৃদ্ধি পায়। বোঝা গেল। আবার রিপিট করছি, যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে কোনো ধনাত্মক আধানকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তার স্থিতিশক্তি বৃদ্ধি পায়। বিপরীত ক্রমে যদি একটা নেগেটিভ চার্জকে যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতাম, এখানে যদি মাইনাস সাইন বসতো, তাহলে কিন্তু এটা কিন্তু রিভার্স হয়ে যেত। তখন কি হতো, তাহলে যদি ঋণাত্মক আধানকে যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতাম, তাহলে কিন্তু তার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কিন্তু কমতো, ডিক্রিজ হয়ে যেত। এই হচ্ছে আমার কি কনসেপ্ট। এই যে দুটো কনসেপ্টের কথা বললাম, আবার তোমরা নোট ডাউন করে নাও ভালো করে, যে ধনাত্মক আধানকে একটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে গেলে কী হয়ে যাবে, আর ঋণাত্মক আধানকে নিম্ন বিভবে। আবার রিভার্স করে দাও, উচ্চ থেকে নিম্ন বিভবে যদি ধনাত্মক আধানকে নিয়ে যেতাম, তাহলে আবার ওর পোটেনশিয়াল এনার্জি কমতো। ঠিক আছে, তো এইভাবে একটা মানে জিনিস ডিসকাস করে দিলাম, একটা জিনিসটাই ডিসকাস করে সেম ম্যাথামেটিক্যালি করে আমরা কিন্তু সহজেই বুঝতে পেরে যাবো যে কোন কেসেসটা হবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে ছোটো ছোটো এমসিকিউয়ের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি, ভালোভাবে কিছু আমাদের ছোটো ছোটো কনসেপ্ট কিন্তু বিল্ড আপ হচ্ছে। ওকে, চলে আসছি তাহলে আবার নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কী বলছে, যে টু ইকুয়াল পজিটিভ চার্জেস আর কেপ্ট অ্যাট পয়েন্টস এ অ্যান্ড বি, দ্য ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যাট দ্য পয়েন্টস বিটুইন এ অ্যান্ড বি এক্সক্লুডিং দিস পয়েন্টস, মানে দুটো বিন্দু ছাড়া, ইজ স্টাডিড হোয়াইল মুভিং এ টু বি। ঠিক আছে, আমি সহজে বলি প্রবলেমটা কী বলছে, যে দুটো পজিটিভ চার্জ রাখা আছে দুটো বিন্দুতে, এই একটা বিন্দু ধরলাম আর এখানে একটা পজিটিভ চার্জ রাখা আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। বলছে দ্য ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যাট দ্য পয়েন্টস এ অ্যান্ড বি এক্সক্লুডিং দিস পয়েন্ট, মানে এই দুটো বিন্দু ছাড়া, মানে এই যে বিন্দু দুটোতে রাখা আছে, আমি বড় করে বিন্দু দেখাচ্ছি যাতে সুবিধা হয়, এই দুটো বিন্দু ছাড়া বলছে যদি আমি এ থেকে বি এর দিকে যাত্রা করি, হোয়াইল মুভিং ফ্রম এ টু বি, এ থেকে বি এর দিকে যাত্রা করি, তাহলে পোটেনশিয়াল মানে বিভবের, মানে এই যে পজিটিভ আর এখানে পজিটিভ আছে, প্রত্যেকটা বিন্দুতে বিভিন্ন বিভব আছে, তো বিভবের পরিবর্তনটা কেমন হবে, মানে এখান থেকে এইদিকে যাত্রা শুরু যখন করছি, তাহলে বিভিন্ন বিন্দুর সাথে দেখা হচ্ছে, মানে বিভিন্ন বিন্দুর উপর দিয়ে যাচ্ছি, তাই তো, এ থেকে বি বিন্দুতে, এ থেকে বি এর সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু আছে, তাহলে এই যে যাত্রা করছি, আমার যে এই যাত্রাপথ, আমার যাত্রাপথ কোন দিকে, এই দিকে অ্যারো হচ্ছে এ টু বি এর দিকে, তাহলে এই দিকে যাওয়ার ফলে আমার যে বিভবের পরিবর্তনটা হচ্ছে সেটা কেমনভাবে হচ্ছে সেটা দেখা যাক কেমন হবে। তো অ্যাট ফার্স্ট আমি কি ধরবো, যে ধরলাম কোনো একটা পয়েন্ট ধরলাম, এখানে এক্স দূরত্বের কথা বলছি, ঠিক আছে, এখানে ধরলাম এক্স দূরত্বের কথা বলছি, এক্স দূরত্বের কথা বলছি, ঠিক আছে। এবার এক্স দূরত্ব, এবং আমি এ থেকে বি, আমি এ বি লিখে দিচ্ছি আর, মানে এ থেকে বি এর দূরত্বটা হচ্ছে আর। এবার এক্স দূরত্ব আর এখানে ও পয়েন্ট বলছি, কোনো একটা সার্টেন পয়েন্টে আমি আছি, এই পয়েন্টে বিভব বের করব, ঠিক আছে। এখন বাকিটা কথা হয়ে যাবে আর মাইনাস এক্স, ঠিক আছে। এখন ও বিন্দুতে দুটোই ধনাত্মক আধানের জন্য বিভব কত হবে, তাহলে ভি অ্যাট ও, ঠিক আছে, ভি অ্যাট ও কত হয়ে যাবে, ইকুয়াল টু, এখানে দুটো আধান ধরে নিচ্ছে, এটা পজিটিভ কিউ, এটারও পজিটিভই তো বটেই কিউ, তাহলে ভি নট ইকুয়াল টু কী লিখবো, কিউ বাই 4 পাই এপসাইলন নট, কত ডিস্টেন্স আছে দেখো, এই বিন্দুতে ও বিন্দুতে আমি বিভব বের করব দুটো, এবার বিভবটা কার কার জন্য হচ্ছে, এই পজিটিভের জন্য হচ্ছে, এই বিন্দুতে একটা পজিটিভ আছে তার জন্য হচ্ছে, বি বিন্দুতে একটা পজিটিভ আছে তার জন্য, তো এই বিন্দুতে পজিটিভের জন্য বিভব কত, কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডিস্টেন্স ও এ, ডিস্টেন্স ও এ মানে কত এক্স, ঠিক আছে, প্লাস আমার বি বিন্দুতে ধনাত্মক আধান আছে, তাহলে ও বিন্দুতে তার জন্য কত বিভব সৃষ্টি হয়ে যাবে, কত হবে, কিউ বাই 4 পাই এপসাইলন নট
বিও মানে কত আর মাইনাস এক্স, তাই তো, বিও ইকুয়াল টু আর মাইনাস এক্স। তাহলে আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কী পাবো, কিউ বাই 4πε0, এটা তো একটা কমন চলে যাবে, আমার কী পেলাম 1/x প্লাস আর মাইনাস এক্স। এবার একটা জিনিস আমি রাফলি দেখতে চাই, মানে আমার অ্যাকচুয়ালি চাওয়া হচ্ছে আমার এখানে যদি এটা আমার দূরত্ব হয়, ঠিক আছে, আমার ভি এর গ্রাফ জানতে চাইছে কেমনটা হবে পোটেনশিয়ালে, তার সাথে দূরত্বের, মানে দূরত্ব মানে এ থেকে বি এর ধরলাম আর, এবার এই পয়েন্টটা ধরলাম আমি আর হবে। এবার একটা জিনিস বলো, যদি 0 পয়েন্ট ধরি, মানে একদম এই পয়েন্টে, যদি এই পয়েন্টের কথা আমাদের বলা জিজ্ঞেস করা হচ্ছে না, কিন্তু যদি আমরা এ পয়েন্টের কথা বলি, তো এ পয়েন্টে আমার বিভবটা কত হচ্ছে, যদি আমি এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে কত হচ্ছে, দেখো এক্স ইকুয়াল টু 0 বসলে টার্মটা কত হয়েছে, ইনফাইনাইট, ভি ইকুয়াল টু ইনফাইনাইট, মানে ধরলাম এই সবে পয়েন্ট আছে ইনফাইনাইট, মানে এই পয়েন্টে টাচ হবেই না, মানে একদম প্যারালালি বেরিয়ে যাবে, তো ধরলাম ডট 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 এইরকমভাবে আসবে, টাচ হবে না, ঠিক আছে। আবার যদি বি পয়েন্টের কথা থাকে, মানে এক্স ইকুয়াল টু যদি আমরা আর পুট করি, মানে এই পয়েন্টের কথা ধরি, এই যে এই পয়েন্টে, তাহলে এখানে দেখবে এটাও হচ্ছে ইনফাইনাইট, তাহলে দুটো পয়েন্টে ইনফাইনাইট আছে, মাঝে তো নিশ্চয়ই কোনো ফাইনাইট পয়েন্ট আছে, তাহলে আমি এইগুলো পয়েন্ট তো আমি ডিফাইন করতে পারবো না, তো আমি একটা পয়েন্ট ডিফাইন করবো যেখানে এর কোনো এক্সট্রিম ভ্যালু আছে। এক্সট্রিম ভ্যালু মানে নিশ্চয়ই সর্বোচ্চ ভ্যালু তো অসীম আছে, তো সর্বোচ্চ ভ্যালু জানার দরকার নেই, সর্বনিম্নই জানতে পারবো। তো সর্বনিম্ন কোন পয়েন্টে বা সর্বোচ্চ কোন পয়েন্টে জানতে গেলে কী করতে হয়, আমরা সেই জিনিসটা কার জানতে চাইছি, এই গ্রাফের সাথে এই গ্রাফের, তাহলে কী করতে হবে, ডিভিডিআর বের করতে হবে। আমার সর্বোচ্চ বা সর্বনিম্ন পয়েন্টের ক্ষেত্রে আমরা কী করি, স্লোপটা বের করি, তো এটা কি হয়ে যায়, সর্বোচ্চ বা সর্বনিম্ন বা ম্যাক্সিমাম বা মিনিমার কন্ডিশনে সর্বোচ্চ কত, ডিভিডিএক্সকে আমরা 0 ধরি, তা অ্যাট ফার্স্ট আমরা ডিভিডিএক্সটা বের করব, তাহলে ডিভিডিএক্সটা বের করি, তাহলে ডিভিডিএক্স বা ডিডিএক্স অফ ভি যদি বের করি, এখানে সবগুলো কনস্ট্যান্ট বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, কনস্ট্যান্ট থাক বেরিয়ে চলে আসবে। এক এক করে যদি আমি প্রথমটাকে যদি ক্যালকুলেট করি, ডিডিএক্স অফ এটা, তাহলে কত হচ্ছে আমার মাইনাস অফ এক্স টু দি পাওয়ার -1, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার বেরিয়ে আসছে, ঠিক আছে। পরেরটা দিয়ে কত আসছে, পরেরটা আসছে আমার মানে কত আছে পরেরটা, ডিডিএক্স অফ রাফলি করে দিচ্ছি আমি আর মাইনাস এক্স টু দি পাওয়ার -1, তাই তো, তার মানে এটা হচ্ছে আর মাইনাস এক্স টু দি পাওয়ার -2, ঠিক আছে। আবার ডিডিএক্স অফ এক্সের হয় -1-এর হবে, এটা -1, এটা মাইনাস হবে না, তাই তো, তাহলে প্লাস আর মাইনাস এক্স এর টু দি পাওয়ার -2 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এই রিলেশনটা পেলাম, এই রিলেশনটা কত হয়, ম্যাক্সিমাম আর মিনিমাম কন্ডিশনের জন্য, মানে ম্যাক্সিমাম আর মিনিমাম কন্ডিশনের জন্য, তো ম্যাক্সিমাম বা মিনিমার জন্য কি হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, এই যে রাশিটা 0 হয়ে যাবে, ডিভিডিএক্স 0, তাহলে এটাকে যদি 0 করি তাহলে কী পাচ্ছি, দেখো যে এক্স টু দি পাওয়ার -2 হবে কিন্তু, হ্যাঁ এক্স টু দি পাওয়ার -2, +2 এর কোনো অবকাশ নেই, -2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইখানে মাইনাস এক্স টু দি পাওয়ার -2 প্লাস আর মাইনাস এক্স টু দি পাওয়ার -2, এটা ইকুয়াল টু হচ্ছে 0। আর এটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি, এখান থেকে আমি লিখতে পারি আর মাইনাস এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -2। তাহলে দেখতে পাচ্ছি দুটোকে যদি স্কোয়ার করে দিই আবার, তাহলে আর মাইনাস এক্স ইকুয়াল টু এক্স, আর এক্স আর মাইনাস আমি লিখে দিচ্ছি পরের লাইনটা, আর মাইনাস এক্স ইকুয়াল টু এক্স, আর এখান থেকে ফেলতে পারি এক্স ইকুয়াল টু r/2। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কিছু একটা, তাহলে কী পেলাম, এক্স ইকুয়াল টু r/2, মানে এক্সের মান r/2, r/2 মানে কি মধ্যবিন্দু, মানে এ বি এর যদি মধ্যবিন্দুটা বের করি তাহলে কিন্তু কী ভ্যালু পাবো, এক্সট্রিম ভ্যালু পাবো। এক্সট্রিম ভ্যালুটা কী হবে, এখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে না মিনিমাম ভ্যালু পাবো, ম্যাক্সিমাম ভ্যালু তো এখানে ইনফাইনাইট যাচ্ছে, কারণ এই যে এইগুলো দেখতে পাচ্ছি এই দুটো পয়েন্টে, এ আর বি পয়েন্টে তো অসীম থেকে আসছে, তাহলে অসীম থেকে নিশ্চয়ই একটা পয়েন্টে কমবে, আবার বাড়তে শুরু করে আবার অসীমে চলে যাবে। তাহলে যদি আমি রাফলি একটা আইডিয়া পাচ্ছি, এখানে ধরলাম এটা মিনিমাম পয়েন্ট ছিল, মানে এর নিচে আর নেই, মানে এর নিচে আর কিছু নেই,
এলই যদি না থাকে এখানে, তাহলে আমি একটা রাফলি পাচ্ছি যে ইনফাইনাইট থেকে একটু কমতে 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 এইখানে এসছে, আবার এখান থেকে বাড়তে 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 এরকম। তাহলে চেহারাটা মোটামুটি এটা হচ্ছে আমার মিনিমাম পয়েন্ট। এটা কত, আর ইকুয়াল টু এ ছিল আমার, মানে মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুতে মিনিমাম পেলাম, আর বাকিগুলোতে আমি কিন্তু ম্যাক্সিমাম পেলাম। তাহলে যদি ভি আর আর এর একটা আমার রাফ আইডিয়া পেয়ে গেলাম কি হচ্ছে, আস্তে আস্তে কমছে দেন বাড়ছে। তাহলে এখানে কন্টিনিউয়াসলি ইনক্রিজ না, ইনক্রিজ হচ্ছে না, কন্টিনিউয়াসলি ডিক্রিজ না, ডিক্রিজ কন্টিনিউয়াসলি হচ্ছে, কারণ আমি এ থেকে বি এর পথে যাত্রা করছি। ইনক্রিজেস দেন ডিক্রিজেস না, প্রথমে তো ডিক্রিজ হয়েছে, তাহলে এটাও হবে না, তাহলে আমার এই অপশানটাও হবে না। ডিক্রিজেস দেন ইনক্রিজেস মানে এই যে আস্তে আস্তে কমলো, কমতে কমতে আবার এই বাড়তে শুরু করলো, তাহলে আমার অপশান হচ্ছে ডি আনসার হবে। এবার আমি যদি চাই চেকও করতে পারি যে এই পয়েন্টটি কি মিনিমাম, এইগুলো পয়েন্টে কি নিশ্চয়ই, তাহলে আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম, ধরলাম আমি আর ইকুয়াল টু, মানে এই পয়েন্টটা নিলাম আর এক্স ইকুয়াল টু, ধরলাম আমি একটা পয়েন্ট নিলাম এক্স ইকুয়াল টু, ধরলাম r/4 একটা পয়েন্ট নিলাম। তাহলে দেখি সেই পয়েন্টে এই যে ভি মিনিমামটা কত বেরোবে আমার, ভি মিনিমামটা কত বেরোবে, কত, এখান থেকে ফর্মুলায় এক্স ইকুয়াল টু কত পুট করব, r/2 পুট করব। r/2 যদি পুট করি, ঠিক আছে, আমি 1/4πε0 ফ্যাক্টরটা লিখছি না, তাহলে কত হয়ে যাচ্ছে, r/2 হলে 2q বাই আর প্লাস 2q বাই আর মিনিমাম, তাহলে কত হচ্ছে আনসার 4q বাই আর। এবার আর ইকুয়াল যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, মানে আগের যে কোনো বিন্দু, মানে মধ্যবিন্দুর আগে যে কোনো একটা বিন্দু নিচ্ছি, ঠিক আছে, এই বিন্দুটাও তো পরে একইভাবে সিমিলার তো পয়েন্ট, তাই না, তো পরে এখানে যদি আমি নিই আর এক্স ইকুয়াল টু r/4, তাহলে বাকি দূরত্বটা কত হচ্ছে, এ থেকে হচ্ছে r/4 দূরত্ব, আর বি থেকে হচ্ছে কত দূরত্বে, এখানে যে r মাইনাস এক্স ছিল কত হয়ে যাবে, তাহলে x1 ইকুয়াল টু ধরলাম r/4, আর x2 ইকুয়াল টু কত হয়ে যাবে, r মাইনাস r/4 মানে হচ্ছে 3r/4, ঠিক আছে। এবার আমি পুট করি, ঠিক আছে, এখানে যে ধরলাম এই দূরত্বটা আমি ধরছি r/4 ধরছি, তাহলে সেক্ষেত্রে আমার বিভবটা কত হচ্ছে, r/4 দূরত্বে ভি ইকুয়াল টু কিউ বাই কত হচ্ছে r/4, মানে আর এখানে 4 উপরে, তাই তো, প্লাস কিউ বাই 3r/4, মানে 3r নিচে 4 হচ্ছে ওপরে। তো এখানেই দেখো ভি ইকুয়াল টু 4q প্লাস সাম পজিটিভ রাশি, 4q প্লাস সাম পজিটিভ রাশি, তো এখানে তো 4q হচ্ছে মিনিমাম ভ্যালু, তাহলে এটা পজিটিভ, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে তার আগের পয়েন্টটাই, তাই তো, আমার যেটা আমি ধরে নিয়েছিলাম সেই হিসেবেই তো যাচ্ছে। তাহলে আমার যা যা জিনিস আমি একটু চেকিংও করে নিতে পারলাম, ঠিক আছে, আর বুঝতেও পারলাম কেমনভাবে ইয়ে করছে। দেখতে পাচ্ছ কত সুন্দর প্রবলেমগুলো, কিন্তু কেমনভাবে আমাদের কনসেপ্টগুলো মানে ছোট ছোট জিনিসের মাধ্যমে হচ্ছে, যে বিশেষ কিছু ছিল না কিন্তু প্রবলেমটাতে, কিন্তু একটা জিনিস বোঝা গেল, কিন্তু যদি প্রবলেম না করতাম, ডিটেইলসে না যেতাম, তাহলে এত কিন্তু বোঝা যাবে না। যার গ্রাফটা হলো আলটিমেটলি আমি গ্রাফটা কেমন করলাম, যদি এটা এটা যদি ভি অ্যাক্সিস হয় আর এটা যদি এক্স বা আরই ধরলাম যদি হয়, তাহলে এখান থেকে কী হলো, এই টাইপের গ্রাফটা, আমার গ্রাফটা হচ্ছে একদম এই রকম, যে আস্তে আস্তে এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট, আর এটা হচ্ছে সিমেট্রিক্যাল গ্রাফ থাকে, মানে এইদিকে যেমন দেখতে, এই পাশটা যেমন দেখতে, এই পাশটাও তেমন দেখতে হবে, ঠিক আছে। ডায়াগ্রামে আমার আঁকতে অসুবিধা ই হলো, কিন্তু আলটিমেটলি তাহলে এই যে এটা বিভবটা কত পেলাম, এটা বিভব পেয়েছিলাম 4q বাই আর, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে কেমনভাবে আমরা কিন্তু এই জিনিসগুলো সলভ করতে পারছি, ঠিক আছে। মেথডটা আমরা কিন্তু ফলো করব, আর আনসারটা কিন্তু এই বিশেষ করে এটাতে কি কনসেপ্টের কিছু ব্যাপার ছিল না, কিন্তু আমাদের কনসেপ্ট কিছু কাজে লাগিয়ে যে ম্যাক্সিমাম মিনিমাম এরা কিন্তু ইউজ করলাম, ম্যাক্সিমাম মিনিমাম জিনিসটা এই করে কিন্তু আমি বের করতে পারলাম যে মিড পয়েন্টের মানে এর ক্যারেক্টারিস্টিক্সটা কেমনভাবে হবে। সেক্ষেত্রে আমি কিন্তু এই জিনিসগুলো কাজে লাগালাম, যে কীভাবে কিন্তু ওই বাকি দুটো পয়েন্টে ইনফিনিটি আর এই পয়েন্টটা, তাহলে এখান থেকে এই পয়েন্টে আস্তে আস্তে নিশ্চয়ই নামবে। তাহলে আমার আনসারটা কী বেরোলো, 4-এর যে ডি অপশানটা, ডিক্রিজেস দেন ইনক্রিজেস। ওকে, তাহলে চলে আসছি পরবর্তী প্রবলেম আবার। এখানে বলছি দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য রিজিয়ন ইজ অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে, মানে ইলেকট্রিক ফিল্ড বলছে এক্স অক্ষ বরাবর। এ স্মল সার্কেল ইজ ড্রন উইথ দ্য সেন্টার অ্যাট দ্য অরিজিন, মানে একটা ছোট বৃত্ত আঁকতে বলছে। তাহলে একটা বৃত্ত আঁকি আগে, তাহলে বৃত্ত আঁকতে বলেছে, একটা বৃত্ত আঁকা হলো, এই বৃত্ত আঁকতে বলেছে, এর বলছে সেন্টারটা হচ্ছে মূল বিন্দু, এর যে কেন্দ্রটা হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু হোক। আর বলছে যে এ বি সি ডি যে 4টে পয়েন্টে কাট করেছে,
কাটিং দ্য অ্যাক্সিসেস অ্যাট দ্য পয়েন্টস, মানে এই যে বৃত্তটা এই এক্স আর ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এক্সও এটা ও পয়েন্ট দিলাম, এটা সেন্টার দিলাম, এক্সও এক্স ড্যাশ, ওয়াইও ওয়াই ড্যাশ, এরকম চারটা। এভাবে কি বলছে যে এটা কিন্তু এই বৃত্তটা কিন্তু এই অ্যাক্সিসগুলোকে 4টে পয়েন্টে কাট করেছে। 4টে পয়েন্টের এর কোঅর্ডিনেট হচ্ছে A0, এবার এটা হচ্ছে ব্যাসার্ধ A0, মানে এটা এ বিন্দু বোঝা যাচ্ছে, A0 মানে এই বিন্দুটা হবে এ পয়েন্ট। নেক্সট হচ্ছে 0B হচ্ছে বি, 0B মানে এটা বি। নেক্সট সি, 0 মাইনাস এ মানে এটা সি, অ্যান্ড ডেফিনেটলি এটা ডি হবে। ঠিক আছে, তাহলে এই 4টে পয়েন্টে করেছে, বলছে আউট অফ দ্য 4 পয়েন্টস অন দ্য পেরিফেরি, পেরিফেরি মানে পরিধিতে যে এই 4টে বিন্দু আছে, তাহলে তার পোটেনশিয়াল মিনিমাম কোন পয়েন্টে আছে, মানে কোন বিন্দুতে কিন্তু বিভবটা সর্বনিম্ন আছে। আর এখানে কিন্তু বলে যে ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাট দ্য ইজ অ্যাট দ্য মানে অরিজিনের দিকে, মানে এখান থেকে আমি ইলেকট্রিক ফিল্ড ড্র করি, অ্যাট দ্য অরিজিন ইজ অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান হচ্ছে এটা, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান হচ্ছে এটা। তাহলে কি করে আমি জানতে পারবো, কীভাবে জানতে পারবো একটু ভেবে নাও কেমনভাবে হতে পারে। দেখো আমি একটা কথা বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড যদি এই বরাবর হয়, যদি ধরলাম এই বরাবর হয়, তাহলে কি করে বুঝবো কোনটা উচ্চ পোটেনশিয়াল কি নিম্ন, মানে উচ্চ বিভব না নিম্ন বিভব। ইলেকট্রিক ফিল্ড সবসময় ক্রম হ্রাসমান বিভবের দিকেই দেয়, তাহলে এটা অবশ্যই এটা পজিটিভ আর এটা নেগেটিভ, মানে ধরতে হবে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, মানে এটা হচ্ছে এটা উচ্চ বিভব আর এটা হচ্ছে নিম্ন বিভব। মানে তো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ বলরেখা সবসময় ক্রম হ্রাসমান বিভবের দিকেই যায়, কারণ উচ্চ থেকে নিম্ন বিভবের দিকেই যায়। তাহলে উচ্চ থেকে নিম্ন বিভবের দিকেই যদি যায়, পজিটিভ নেগেটিভ উচ্চ বিভব নিয়ে বারবার করে লিখছি, কারণ কারণটা হচ্ছে এখানে বেশি, মানে আরও অন্যভাবে এখানে বেশি ধনাত্মক আছে, এখানে কম ধনাত্মক আছে, বা পজিটিভ নেগেটিভ কিছুভাবে ভাবছি। তো তাহলে এখানে উচ্চ বিভব মানে আমার যেখান থেকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, মানে ও যত দূর যাচ্ছে, মানে যে দিকে ডিরেক্টেড হচ্ছে, আস্তে আস্তে কিন্তু ওর যে পয়েন্টগুলো কভার করছে, আস্তে আস্তে যত পয়েন্টে যত দূরের দিকে যেতে থাকবে ওর কিন্তু বিভব কমতে থাকবে। তাহলে এখানে সবচেয়ে আগে কে আছে, সি পয়েন্ট আছে, তাহলে এখানে সবচেয়ে আগে পয়েন্ট হচ্ছে সি পয়েন্টটা। তাহলে সি পয়েন্টের কি হচ্ছে, যদি ভাবি এই দিক থেকে এই যে ছবিটাকে যদি এবারে এখানে পুট করে দিই, এখানে কী কী পয়েন্ট আছে, এই একইভাবে এখানে কী বলে উচ্চ বিভব নিম্ন বিভব, তো এখানে কী পয়েন্টে, তাহলে এই যে ডিরেকশনটা যেহেতু এর এই দিকে, তাহলে এইটা ডেফিনেটলি উচ্চ বিভব হবে, এর এই দিকের পয়েন্টটা হচ্ছে নিম্ন বিভব, তাই তো, কারণ উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়। তাহলে সিটা কি উচ্চ বিভব, সি এর আশেপাশে কিন্তু কোনো, মানে এখানে যতগুলো পয়েন্ট আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে দূরে কিন্তু সি আছে, তাহলে এটা হচ্ছে সি হচ্ছে উচ্চ বিভবে। বি আর ডি কিন্তু বিভব সেম, কারণ ডিস্টেন্সটা সেম আছে ইলেকট্রিক ফিল্ড লাইন থেকে, ডিস্টেন্স সেম, তাহলে এই দুটো বি আর ডি এর কিন্তু বিভবটা সেম, মানে ভি অফ বি ইকুয়াল টু ভি অফ ডি, কিন্তু ভিসি কিন্তু দুটোর থেকে গ্রেটার। আবার দেখো ভি এ কিন্তু আরও অনেক দূরে আছে, মানে যদি এই ডিরেকশনের কথা বলি, এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব, তাহলে ভি এ হচ্ছে সবার থেকে ছোট, তাই না, ভি এ হচ্ছে সবার থেকে ছোট, মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, তাহলে এখানে যদি আনসারটা চেয়েছে পোটেনশিয়াল মিনিমাম কোটা, ডেফিনেটলি আনসার হবে এ, মানে এই বিন্দুতে বিভব হচ্ছে সর্বনিম্ন। আবার আমি বলি কেমনভাবে করলাম, যে কেমনভাবে জানা গেল যে তড়িৎ ক্ষেত্র রেখা বা তড়িৎ বলরেখা সবসময় কী হয়, উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে প্রসারিত হয়। তার মানে এখানে আগে এবার এই দিক থেকে যেহেতু বলরেখাটা এসেছে বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এটা, তাহলে বাঁ দিকের বা এই দিকের রিজিয়নটা হায়ার পোটেনশিয়াল বা উচ্চ বিভব, এই দিকের রিজিয়নটা লোয়ার পোটেনশিয়াল। তার মানে এই দিকের রিজিয়নে কে পড়ছে, এ পড়ছে, এই দিকের হায়ারটাতে কে পড়ছে, সি পড়ছে, সি এর বেশি, এর মানে এর চাইতে সি এর বেশি। আবার বি এর থেকেও এ সি পেছনে, তাহলে বি এর চাইতেও সি এর বেশি, ডি এর থেকেও সি পেছনে, তাহলে ডি এর থেকেও আবার সি এর বেশি, সি এর সবচেয়ে বেশি, এর হচ্ছে সবচেয়ে কম। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে আমার কোন পয়েন্টে হচ্ছিল, সি পয়েন্টে, আর মিনিমাম হলো আমার এ পয়েন্টে। ঠিক আছে, এই যে জিনিসগুলো, আবার এটাতে কি কনসেপ্টটা কাজে লাগলো আমার, যে আমার তড়িৎ বলরেখাগুলো কিন্তু ক্রম হ্রাসমান, মানে তড়িৎ বলরেখা, এটা আমি এর আগেও থিওরিতেও বলেছিলাম, বলরেখাগুলি ক্রম
হ্রাসমান বিভবের দিকেই অগ্রসর হয়, বিভবের দিকেই অগ্রসর হয়। বোঝা গেল? এখান থেকে বুঝতে পেরে যাবো। তাহলে এবার চলে আসছি পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেম, এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। পরবর্তী প্রবলেম বলছে ইফ এ বডি ইজ চার্জড বাই রাবিং, মানে ঘষা লেগে কোনো বস্তুকে যদি চার্জড করা হয় তাহলে ইটস ওয়েট কী হয়ে যাবে, রিমেইনস, মানে চারটে অপশান, মানে কোনো বস্তুকে বলছে যদি কোনো ঘষা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রাব করি, যদি এইভাবে আমি রাব করি তাহলে সেক্ষেত্রে বস্তুটার ওয়েট বাড়বে, কমবে না একই রকমই থাকবে, বা বাড়তে পারে কমতে পারে, চারটে অপশান দেওয়া আছে। তাহলে কী হলো, বা কোনো একটা বস্তুকে যদি রাব করা হয়, ঠিক আছে, এটা ধরলাম কোনো বস্তু, তো আইদার এটা পজিটিভ হতে পারে অর এটা নেগেটিভ হতে পারে, তাই তো? আইদার ওর মধ্যে কিছু ইলেকট্রন আসতে পারে আর ইলেকট্রন কিছু চলে যেতে পারে। যে ইলেকট্রন যদি আসে, এই বস্তুর ক্ষেত্রে যেমন ইলেকট্রন অ্যাড হয়েছে বলে নেগেটিভ হয়েছে, এই ইলেকট্রন ঘাটতি আছে বলে এই যে, তো যার কাছে ইলেকট্রন বেশি আছে তার স্লাইটলি মাসটা একটু বাড়বে, মানে যদি রাবিংয়ের ফলে যদি বস্তুটা ঋণাত্মক হয়, নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে, নেগেটিভ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওর মাসটা কী হয়ে, সরি ওয়েটটা কী হয়ে যাবে, ওয়েট ইন দ্য সেন্স মাসের কথা বলছে, সে কী হয়েছে স্লাইটলি ইনক্রিজ করবে, কারণ ইলেকট্রনের ভর কম হলেও তো একটু বেশি না, মানে কিছু মানে কাউন্ট তো করা যায়, খুবই কম 9.31 × 10⁻31 কেজি ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন খুব কম হলেও একেবারেই তো মানে কিছুটাই বাড়াবে না এমনটা না, না? তো সেক্ষেত্রে একটু, ওই জন্য স্লাইটলি ভাষাটা দেওয়া আছে, স্লাইটলি ইনক্রিজ করবে নেগেটিভের ক্ষেত্রে, আর পজিটিভের ক্ষেত্রে স্লাইটলি ডিক্রিজ করবে। তাহলে ফোর্থ অপশানটাই ঠিক, যে বাড়তেও পারে আর কমতেও পারে, কনস্ট্যান্ট একটাও হবে না, ঠিক আছে? চলে আসছি, খুব সহজই ছিল, তাও একটু ভেবে নিলাম, ভেবে নিয়ে করা উচিত। নেক্সট, অ্যান ইলেকট্রিক ডাইপোল, মানে তড়িৎ দ্বিমেরুর কথা বলছে, ইজ প্লেসড ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, মানে যদি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিই, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুকে, এটা মাইনাস এটা প্লাস ধরলাম, যদি রেখে দিই, দ্বিমেরুর ভ্রামকের ডিরেকশন কোন দেয়, মাইনাস থেকে প্লাসের দিকে, যদি রেখে দিই তাহলে সেক্ষেত্রে বলছে নেট ইলেকট্রিক ফোর্স অন দ্য ডাইপোল। এটা একেবারে সহজ কোয়েশ্চেন দিয়েছে, যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ দ্বিমেরুকে রেখে দিই তাহলে মোট ফোর্স কত হবে, ইজ অলওয়েজ 0। আর কোয়েশ্চেন বাকি অপশান দেখতেই পারি, যদি আরেকটা অপশান হবে, এটা তো ডেফিনেটলি হবে, ডিপেন্ডস অন দ্য ওরিয়েন্টেশন, কোনো ওরিয়েন্টেশন না, সব ওরিয়েন্টেশনে এটা 0 হবে, ক্যান নেভার বি 0, এটা তো হবেই না, সবসময় 0 হবে, ডিপেন্ডস অন দ্য স্ট্রেংথ, কোনো কিছুই না, মানে অলওয়েজ এটা 0 হবেই হবে, ঠিক আছে? খুব সহজ, একদম থিওরি রিলেটেড, কিছু নেই বিশেষ কিছু। নেক্সট চলে আসছে, কনসিডার দ্য সিচুয়েশন অফ ফিগার, এই ফিগারটার কথা বলছে, দ্য ওয়ার্ক ডান ইন টেকিং এ পয়েন্ট চার্জ ফ্রম পি টু এ, মানে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসছি, এতে কার্য করতে হচ্ছে WA, আবার বলছে পি বিন্দু থেকে বি বিন্দু নিয়ে যে কাজ করতে হচ্ছে WB, আর পি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে আসছি তা কাজ করতে গিয়ে, মানে এই যে একটা ছবির কথা বলেছে, এটা আমরা ডায়াগ্রামটা দেখব, ডায়াগ্রামটা দেখে কি বলছে, যে পি বিন্দু থেকে এ বিন্দু, পি বিন্দু থেকে বি বিন্দু, পি বিন্দু থেকে সি বিন্দুতে কোনো একটা আধানকে, সাপোজ আমি +Q একটা আধান ধরে নিলাম, ঠিক আছে, এই আধানকে আমি এতগুলো বিন্দুতে আনছি, তাহলে আমার কার্য কী করতে হবে, কার্য করতেই হবে, কারণ এখানে একটা কে চার্জ বসে আছে, এখানে একটা চার্জ বসে আছে, ধনাত্মক চার্জ বসে আছে, যখনই আনবো তো একটা বিকর্ষণ বলে, তার কার্য তো করতে হবে, তাহলে কার্যটা কোন ক্ষেত্রে সর্বাধিক করতে হবে, ঠিক আছে? এবার কার্য করার ফর্মুলা একটু আগেই লিখলাম, আবার লিখে দিচ্ছি, W = পোটেনশিয়াল এনার্জির টার্মসে লিখছি না, কারণ বিভব আর কার্যের মধ্যে সম্পর্ক চেয়েছে। তাহলে কী হচ্ছে, এটা কাকে নিয়ে আসছি, এই কিউকে নিয়ে আসছি, যে কিউকে নিয়ে আসছি, এটা কি করবো, যে পয়েন্টে নিয়ে যাব মাইনাস যে পয়েন্টের থেকে, মানে আমার ফাইনাল, আমি এখানে ফাইনাল কথা লিখলাম, ফাইনাল বিভব মাইনাস ইনিশিয়াল বিভব, মানে প্রাথমিক, মানে অন্তিম বিভব মাইনাস মানে কোন পয়েন্টে পৌঁছলাম আর কোন পয়েন্ট থেকে গেলাম, ঠিক আছে? এখানে আমি ফার্স্ট কেস 1 নম্বরের, মানে এই বিন্দুতে আনতে আমার কত কৃতকার্য হচ্ছে, 1 নম্বর মানে আমার এই বিন্দুর কথা বলছি, এটাকে আমি 1 নম্বর হিসেবে বলছি, এই বিন্দুতে আনতে কত কৃতকার্য হচ্ছে, তাহলে লিখছি W লিখছি, এটা কত চার্জ, কত Q চার্জ, ফাইনাল পয়েন্ট কোথায় আসছে, এই বিন্দুতে এসছে, তাহলে VA লিখে দেবো,
ইনিশিয়াল পয়েন্ট কত ভিপি ছিল, ঠিক আছে। আবার একইভাবে আমি 2 নম্বর বিন্দু ধরলাম, বিটাকে ধরলাম 2 নম্বর বিন্দু, তাহলে ডাব্লিউ বি লিখছি ইকুয়াল টু কিউ চার্জেস ভি, কোন পয়েন্টে নিয়ে এসেছি ভিবিতে নিয়ে এসেছি, মাইনাস কী হবে ভিপি, একটা বিন্দু থেকেই তো নিয়ে এসেছি, ভিপি থেকেই নিয়ে এসেছি। একইভাবে আমি ডাব্লিউ সি লিখছি ইকুয়াল টু কি কিউ কত ভি সি মাইনাস ভিপি লিখছি, তাই তো। এই তিনটা আমার ইকুয়েশন রেডি। এবার দেখে বোঝা যাচ্ছে না কোনটা কার বেশি বা কম। এখন একটা জিনিস দেখো, এই পয়েন্টের চারিদিকে এটা সেমি সার্কেল করে আছে, এটা তো কিউ একটা না, এর তো চারিদিকে যদি বৃত্ত হতো তো প্রত্যেকটা বিন্দুতে বিভবের ফর্মুলা কী হতো, ভি অফ সারফেসে প্রত্যেকটাতে ভি ইকুয়াল টু কী হতো প্রত্যেকটা বিন্দুতে, মানে একটা বৃত্ত যদি হতো, এটা এই কিউ আধানকে চারিদিকে যদি আমি একটা বৃত্ত কল্পনা করি, তাহলে বৃত্তের পৃষ্ঠতলে বা গোলকের পৃষ্ঠতল, গোলক যদি হতো তাহলে পৃষ্ঠতল, আর বৃত্তের এই পরিধি বরাবর প্রত্যেকটা বিন্দুতে আমার বিভবের মান হতো Q/4πε0 আর মানে এই ব্যাসার্ধটা যদি আর হতো, প্রত্যেকটার মান একই হতো। তাহলে এর উপরের তলটা কী হয়ে যাবে, সমবিভব তল। তাহলে এখানে ওই ডায়াগ্রাম অনুসারে কি হয়েছে, এটা কি সেমি সার্কেল হয়ে আছে, মানে এখান থেকে দূরত্ব আর, এখান থেকে দূরত্ব আর, এখান থেকে দূরত্ব আর। তাহলে যেহেতু সেমি সার্কেল হয়ে আছে, তাহলে প্রতিটি বিন্দুতে মানে আমি লিখতে পারি যে ভিএ ইকুয়াল টু ভিবি ইকুয়াল টু ভিসি, লিখতে পারি কি না? কারণ প্রতিটি বিন্দুতে বিভব এর মান সমান, কারণ যেহেতু ডিস্টেন্সটা আর। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় ভিএ ইকুয়াল টু ভিবি ইকুয়াল টু ভিসি যদি করে দিই, তাহলে মানে আমি আলটিমেটলি কী পেলাম, ভিএ ইকুয়াল টু ভিবি ইকুয়াল টু ভিসি। তাহলে ডাব্লিউ এ ইকুয়াল টু কী হয়ে যাবে, ভি এর জায়গায় ভিবিও লিখতে পারি, তাহলে ইকুয়াল টু ভিবি লিখে দিলাম। আবার এখানে সি এর জায়গায় এ লিখে দিলে ভি ইকুয়াল টু ডাব্লিউ সি লিখে দিতাম। তাহলে আমার টোটাল কার্য সেম করতে হবে, মানে অপশান হচ্ছে এইটা, মানে সব ক্ষেত্রে আমার একই কার্য করতে হবে। বোঝা গেল? তাহলে কি করলাম, যে এই বিন্দু থেকে যে কোনো বিন্দু, এটা বিন্দু এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানেও যেখানে থাকতো, মানে এই বিন্দু থেকে সমবিভব তলের কোনো বিন্দুতে, তাহলে আবার আমি সেই পয়েন্টের কথা বলি, কি পয়েন্ট কি বুঝলাম, যে সমবিভব মানে বাহিরের কোনো বিন্দু থেকে কোনো আধানকে সমবিভব তলের কোনো বিন্দুতে আনতে সমান কৃতকার্য করতে হয়। ঠিক আছে, পয়েন্টটা একটু লিখে দিচ্ছি, যে বাইরের কোনো বিন্দু থেকে কোনো বিন্দু থেকে কোনো বিন্দু আধানকে, ঠিক আছে, ভাষাটা একটু যেমনই হোক ব্যাপারটা বুঝতে পারলে, কোনো বিন্দু আধানকে বাইরের যে কোনো বিন্দু থেকে কোনো বিন্দু আধানকে আনতে কোথায় আনতে, ব্র্যাকেটে সমবিভব তলের যে, এটা আনতেটা কেটে দিচ্ছি, ব্র্যাকেট দেওয়া দরকার, সমবিভব তলের যে কোনো বিন্দুতে আনতে সমান কৃতকার্য করতে হয়, আনতে সমান কৃতকার্য করতে হবে। এখানে দেখতে পেলাম। এবার যদি পয়েন্ট এখানেও থাকতো, এখানেও যদি একটা ই পয়েন্ট দিতাম, এখানেও যদি একটা এফ পয়েন্ট দিতাম, তাহলে এই যতগুলো বিন্দু বলতাম সবগুলো বিন্দুতে কার্য আমার সেম হতো। তাহলে বোঝা যাচ্ছে কীভাবে আমি জিনিসগুলো করছি। যদি পয়েন্টগুলো এখানে আসতো তখন কেসেসটা আলাদা হতো, কারণ এগুলো সমবিভব তল হতো না। ঠিক আছে, যেহেতু এই পরিধি বরাবর একই বিন্দু। এটা কিন্তু আমার সমবিভব তলের ধারণা থেকে কিন্তু এই প্রবলেমটা এলো। ঠিক আছে, চলে আসছে পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেমে এই পয়েন্ট চার্জ কিউ ইজ রোটেটেড অ্যালং এ সার্কেল ইন এ ইলেকট্রিক ফিল্ড জেনারেটেড বাই অ্যানাদার পয়েন্ট চার্জ কিউ। মানে এই যে পজিটিভ একটা কিউ রেখেছি, এর চারিদিকে একটা বৃত্ত বরাবর, হ্যাঁ সার্কেল বরাবর, যে আরেকটা আধান প্লাস কিউকে আমি ঘোরাচ্ছি। তাহলে ওয়ার্ক ডান বলছে, ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড অন রোটেটিং দ্য চার্জ ইন
ওয়ান কমপ্লিট রিভলিউশন, মানে একটা পূর্ণ পাক নিতে কত কৃতকার্য করতে হবে, একটা মানে এখান থেকে শুরু করে এই বিন্দু থেকে শুরু করে আবার এই বিন্দুতে নিয়ে আসছে কত কৃতকার্য করতে হবে। এখন খুব সহজ কনসেপ্ট, যদি এফডিআর লাগিয়ে দিই তাহলে তো এমনি দেখতে পাচ্ছি একই কোনো স্মরণ হলো না, তার মানে জিরো হয়ে গেল। ঠিক আছে, আমরা কীভাবে করব, যে এই বিন্দুতে যদি থাকে তাহলে এই বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ডটা কেমনভাবে হয়েছে, ইলেকট্রিক ফিল্ড তলের সাথে লম্বভাবে হচ্ছে, আর আমার ডিসপ্লেসমেন্ট বা সরণ এইভাবে হচ্ছে। তাহলে ওয়ার্ক ডান এর ফর্মুলা আমরা কি করেছিলাম, ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস যে সিম্বলটা নিয়েই করেছিলাম, যেভাবে আমি বিভবের ডেফিনেশনটাই পেয়েছিলাম, যে একটা বি বিন্দু থেকে এই বিন্দুতে আনতে কৃতকার্য কত কত হয়, তাহলে ফোর্স ডট ডিআর। ঠিক আছে, এখানে এফ ই আর ডিআরের মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে 90 ডিগ্রি, কারণ ইলেকট্রিক ফিল্ড তলের সাথে লম্ব হবে আর এটা সমতল বরাবর যাচ্ছে, ডিআর ডেফিনেটলি তলের সাথে স্পর্শক বরাবর থাকবে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়াতে এইটা ই এফ মানে কি কিউ ইন্টু ই, তাই না, কিউ ইন্টু ই, তাহলে কিউ ইন্টু ই, কিউটা বাইরে চলে গেলে ই ডট ডিআর এই টার্মসটা কত হয়ে যাবে 0, তাহলে ওয়ার্ক ডান তো অলওয়েজ 0 হবে। কত আনসার এখানে, হ্যাঁ 0 ইফ চার্জ ইজ সেন্টার অ্যান্ড নন জিরো আদারওয়াইজ অলওয়েজ 0। ঠিক আছে, এই যে ফোর্থ অপশানটা এটাও ভালো অপশান দেওয়া আছে, বলছে 0 ইফ দ্য চার্জেস কিউ ইজ অ্যাট দ্য সেন্টার। হ্যাঁ, যে কিউ যে আমি কিন্তু ধরলাম এখানে সেন্টারেই আছে কিন্তু, আর নন জিরো আদারওয়াইজ, কেন নন জিরো কখনোই হবে না, নন জিরো কেন হবে না, যদি ধরলাম এখানেই বা থাকতো, ঠিক আছে এখানেই বা থাকতো, ধরলাম এই পয়েন্টেই যদি থাকতো, এক মিনিট ধরলাম যে কোনো এখানে, সরি এক মিনিট, ধরলাম যে কোনো একটা আদার্স যে কোনো এই পয়েন্টেই যদি থাকতো, এই পয়েন্টে যদি থাকতো তাহলে সেক্ষেত্রে কী হতো, যে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড একটা এখানে চার্জ রোটেটেড বলেছে, ফিল্ড জেনারেটেড বাই, তো ফিল্ড ধরলাম এইবার লম্ব হবে, আবার যে কোনো একটা অ্যাঙ্গেল, কিন্তু আলটিমেটলি আমার যখন আমি দেখি যে কোনো পয়েন্ট থেকে আবার যে কমপ্লিট রোটেশন করি তাহলে সেক্ষেত্রে আমার সরণ কত হয়ে যায় 0, তাহলে সেক্ষেত্রেও আর একটা ব্যাখ্যা হবে যে আমার টোটাল ওয়ার্ক ডান 0 হতে, তাহলে 0 আমার যে কোনোভাবেই আনসার, এটা কিন্তু আনসার নয়, এটা কিন্তু একটু কনফিউজ করার জন্য, কিন্তু এটা আনসার নয়, বাকিগুলো তো আর দেখার দরকারই নেই, কিন্তু এটা আনসার নয়। ঠিক আছে, তো অবজেক্টিভ 1 কমপ্লিট হলো, এবার নেক্সট চলে আসবো অবজেক্টিভ 2-তে। তো অবজেক্টিভ 2 এর বেসিক ফান্ডাটা কি, অবজেক্টিভ 2টা আর একটু ইন্টারেস্টিং, কারণ ওখানে কিন্তু একাধিক আনসার হয়, হ্যাঁ হতে পারে, কারণ অবজেক্টিভ 2টা এমনটা হতে পারে সবগুলোই হতে পারে, একটা হতে পারে, একটা নাও হতে পারে, দুটো তিনটে, মানে বিভিন্ন ভ্যারি করবে, মানে তোমার কনসেপ্টটাকে আরেকটু ভালোভাবে যাচাই করা হবে। তো চলে আসছি নেক্সট অবজেক্টিভ 2-তে, বলছে মার্ক আউট দ্য কারেক্ট অপশানস। বলছে টোটাল চার্জ অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট, মানে বলছে যে একটা ইউনিভার্স কিসের কথা বলছে, পুরো মহাবিশ্বের কথা বলছে, চার্জটা কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখছি অবশ্যই কথাটা ঠিক, কারণ মহাবিশ্ব থেকে যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে কী ধরে বিভবটাকে আমরা রেফারেন্স পয়েন্ট 0 ধরেছিলাম, তাই মহাবিশ্বের ক্ষেত্রে কি যদি কোনো আধান দিই, ঠিক আছে, বা আধান যদি তুলে নিই, বের করে নিই, তাহলে সেক্ষেত্রে কোনো বিভবের পরিবর্তন হবে না, তাহলে বিভবের পরিবর্তন ডেফিনেটলি চার্জের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা অবশ্যই কারেক্ট অপশান। ঠিক আছে, নেক্সট বলছে টোটাল পজিটিভ চার্জ অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট, এটা ভুল। কেন এটা ভুল, তার ব্যাখ্যাটা হচ্ছে যে মহাবিশ্বে অনেক কণা আছে, তাদেরকে এলিমেন্টারি পার্টিকেল বলা হয়, সেই পার্টিকেলগুলো কিন্তু একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম হচ্ছে, কখনো মানে একটা যেমন আমরা প্রোটন, একটা যেমন নিউট্রন জানি, তেমন আমরা পজিট্রন বলে কোনো একটা পার্টিকেল থাকবে, প্লাস ই যেটা থাকবে, তারপরে নিউট্রিনো থাকবে, অ্যান্টি নিউট্রিনো, বিভিন্ন পার্টিকেল আছে, ওগুলো কিন্তু একটা থেকে আরেকটা কনভার্ট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কনজার্ভ থাকে না, পজিটিভটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না, একইভাবে নেগেটিভটাও কিন্তু কনস্ট্যান্ট থাকে, কারণ একটা থেকে আরেকটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। নেক্সট মানে টোটাল নাম্বার অফ দ্য চার্জ পার্টিকেল ইন দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট, এটাও ভুল আনসার। কেন, এটারও ব্যাখ্যাটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ চার্জ পার্টিকেল, মানে চার্জ পার্টিকেলের যে বলছিলাম এটাও পজিটিভ ছিল, এটাও নেগেটিভ ছিল, দুটোই চার্জ, তো পজিটিভ থেকে নেগেটিভ না, পজিটিভ থেকে নেগেটিভ যে কোনোভাবে নিউট্রালও হতে পারে, এটা কিছু একটা, তো স্বাভাবিক যে পজিটিভ আছে সে যদি একটা ইলেকট্রন নিয়ে নিল, ঠিক আছে, তাহলে কি হলো, নিউট্রাল হয়ে গেল, তাহলে এটা তো চার্জ পার্টিকেল হলো না, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু কনসার্ভ হবে না, তাহলে একমাত্র কিন্তু
এটাই কিন্তু কারেক্ট অপশান, যে টোটাল চার্জ অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, একটু তথ্যভিত্তিক, তাও বুঝে বুঝেই করবো। নেক্সট চলে আসছি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কী বলেছে, এ পয়েন্ট চার্জ ইজ ব্রট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, মানে একটা বিন্দু আধানকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনা হলো, তাই ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ নিয়ার বাই পয়েন্ট। মানে এবার কিছু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বলে নিই। এবার আমি ধরছি একটা ইলেকট্রিক ফিল্ড এই ওয়াইজ আছে, ধরলাম এক্স অক্ষের সমান্তরাল একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ই এর ডিরেকশন এইদিকে আছে। এবার বলছে একটা যদি পয়েন্ট চার্জকে, এবার আইদার পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, আমি ধরলাম পজিটিভ যদি পয়েন্ট চার্জেস হয়, তাহলে এই পজিটিভ পয়েন্ট চার্জে এই পয়েন্টে, এবার নিয়ার বাই পয়েন্ট মানে কাছাকাছি একটা কোনো পয়েন্টে কী ঘটনাটা ঘটবে, তো কাছাকাছি পয়েন্ট মানে এই পয়েন্টের কথাই ধরলাম। এবার এই পয়েন্টে কী ঘটনাটা ঘটবে, দেখো এই পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন ডিরেকশানে আছে, ইলেকট্রিক ফিল্ড তো এই ডিরেকশানেই আছে। এবার এই পজিটিভ চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন বরাবর হবে, এই বরাবর হবে, তাই তো। তাহলে ইলেকট্রিক ফিল্ড আলটিমেটলি কী হয়ে গেল, একটা পজিটিভ চার্জ আনলে ইনক্রিজ হলো, কিন্তু এটা ইনক্রিজ হতেও পারে নাও হতে পারে। কেন, যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা উল্টো করে দিতাম, মানে ইলেকট্রিক ফিল্ড যদি এইভাবে করে দিতাম, এখন দেখো যদি পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জকে এখানেই রাখলাম, এখন যদি নিয়ার বাই পয়েন্ট এই দিকে পয়েন্টের কথা কনসিডার করতাম, তাহলে দেখো এই পয়েন্টে পজিটিভের জন্য তো ইলেকট্রিক ফিল্ড এই বরাবরই হচ্ছে, তাই তো, এই বরাবর হচ্ছে, কিন্তু এই পয়েন্টে আবার নেগেটিভ, এই ইলেকট্রিক ফিল্ড মানে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রটা কিন্তু এই বরাবর হচ্ছে, তাহলে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ড কিন্তু কমলো। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বাড়তে পারে আবার কমতেও পারে। তাহলে ফার্স্ট অপশানে চলে আসবো, বলছে উইল ইনক্রিজ ইফ দ্য পজিটিভ চার্জ ইফ দ্য চার্জ ইজ পজিটিভ, মানে চার্জটা যদি আধানটা যদি ধনাত্মক হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজ করবে। ইনক্রিজ করলো ঠিক আছে, কিন্তু নেক্সট আরেকটা কেসেস দেখলাম ইলেকট্রিক ফিল্ড আবার ডিক্রিজ করলো, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যখন রিভার্স করে দিলাম, তাহলে উইল ইনক্রিজ সার্টেনলি আমি মাস্ট বি বা উইল ইনক্রিজ এই কথাটা বলতে পারি না, করতে পারে। নেক্সট কেসেসটা দেখবো উইল ডিক্রিজ ইফ দ্য চার্জ ইজ নেগেটিভ। চার্জ ধরলাম আবার ইলেকট্রিক ফিল্ডটা ধরলাম এই ডিরেকশানেই ছিল, এখন যদি একটা ঋণাত্মক আধান মাইনাস কিউ রাখি, এই ঋণাত্মক আধানের এই কাছাকাছি এবার একটা পয়েন্ট দিলাম, এবার দেখো এই ঋণাত্মক আধান, এই ঋণাত্মক আধান ইলেকট্রিক ফিল্ড এইদিকে আছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান এইদিকে, এই আধানটাতে এখানে এই বিন্দুতে এই আধান আসার আগে মানে নেগেটিভটা আসার আগে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে ছিল, এই দিকে ছিল। এবার দেখো এই পয়েন্ট চার্জের জন্য, পয়েন্ট চার্জের কী হয়, ইলেকট্রিক ফিল্ডে সবসময় পয়েন্ট চার্জের দিকেই ঢোকে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কত হয়ে গেল, এইদিকে ছিল আর এইদিকে ছিল, মানে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু রেজাল্ট্যান্ট ইলেকট্রিক বা লব্ধি তড়িৎ ক্ষেত্র কিন্তু কমে গেল, তাই তো। কিন্তু আবার উল্টো কেসেস দেখি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আমি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন আমি চেঞ্জ করে দিলাম, এই যে তিনটে অ্যারো করে দিচ্ছি এগুলো বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড, আর এই যে মাইনাস চার্জ বা প্লাস চার্জের জন্য একটা করে যে লাইনগুলো আমি প্লেস করছি। তাহলে এবার যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি চেঞ্জ করে দিই, এবার দেখি কী হয়েছে, মাইনাস চার্জকে আমি আনলাম, ঠিক আছে। এবার নিয়ার বাই পয়েন্ট মানে কাছাকাছি একটা যে কোনো একটা বিন্দু ধরলাম, ঠিক আছে। যদি বিন্দু ধরি, এবার দেখো কী ঘটনাটা ঘটবে, এবার এই বিন্দু থেকে এবার অলওয়েজ কী হয়ে যায়, যে বিন্দুর যে চার্জ আছে, যে বিন্দু আধান আছে নেগেটিভ চার্জ সবসময় টুয়ার্ডস ওই দিকেই হয়। তাহলে এবার দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও হচ্ছে এই বরাবর, আবার এই মাইনাসের জন্য হচ্ছে এই বরাবর, তাহলে ইলেকট্রিক ফিল্ড আলটিমেটলি কিন্তু আবার বেড়ে গেল। তাহলে আমার যে এই অপশানটা উইল ডিক্রিজ হয়েছিল ঠিক আছে, কিন্তু আবার ইনক্রিজও হয়েছিল, মানে আবার সার্টেনলি একইভাবে বলা যাবে না উইল ইনক্রিজ বা ডিক্রিজ। নেক্সট যে দুটো অপশান আছে, মে ইনক্রিজ ইফ দ্য চার্জ ইজ পজিটিভ, মানে হতে পারে, এই দেয় ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি এরকম নিই তাহলে আমার ইনক্রিজ হতে পারে, তাহলে এই অপশানটা ঠিক, মে যেহেতু বলেছে মানে হতে পারে। নেক্সট অপশান দেখো মে ডিক্রিজ, মানে এটা হয়েছিল মে ডিক্রিজ, মানে ইলেকট্রিক ফিল্ডেরটা এই দেখো দুটো কিন্তু একই দিকেই নিয়েছিলাম, এই ক্ষেত্রে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে নিই। এখানে যেটা ঘটনা ঘটেছিল মে ডিক্রিজ ইফ দ্য চার্জ ইজ নেগেটিভ, ঠিক আছে। তাহলে এটাই হলো মে ডিক্রিজ কেন, কারণ আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেহেতু রিভার্স করে দিলাম এই প্রসেসে, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ইনক্রিজ করে গেছিলো, ঠিক আছে। তাহলে এইভাবে মাথায় রেখে আমাকে এগোতে হবে, কী কী বলেছে সেই হিসেবে কিন্তু আমাকে আনসারটা দিতে হবে। এই যে অবজেক্টিভ 2-এ কিন্তু এরকম আনসারগুলো পাবে, যেখানে কিন্তু বারংবার কিছু কনফিউজিং কিছু জিনিস লাগবে, একাধিক উত্তর হবে, কোনোটা হতে পারে না হতে পারে, চারটে উত্তর হতে পারে, ওকে। তাহলে নেক্সট প্রবলেমে চলে আসছে, এটাও খুব ইন্টারেস্টিং প্রবলেম। দ্য ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল মানে ই আর ভি এর মধ্যে সম্পর্ক কী। ফার্স্ট অপশান, প্রত্যেকটা অপশানের দিকে দেখবো, যে ইফ ই ইজ 0 ভি মাস্ট বি 0, তাই কি হয়, একটা যদি ধাতব পরিবাহিনী মানে একটা চার্জ
কন্ডাক্টর যদি হয় তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত, ইনসাইড এভরি কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো, মানে প্রত্যেকটা ধাতব পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড, মানে ধরলাম এটা আহিতই আছে, আধানগুলো সবসময় বাইরেই থাকে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড জিরো, কিন্তু পোটেনশিয়াল কি জিরো ছিল? একদমই না, কারণ পোটেনশিয়াল কী ছিল? পোটেনশিয়াল কনস্ট্যান্ট ছিল। আমরা ই আর ভি এর গ্রাফে দেখেছিলাম, মানে আমি আর ভ্যারিজাস ই এর গ্রাফটা প্রথমে দেখাই, ই এর গ্রাফটা, ই ভ্যারিজাস আর এর গ্রাফটা কন্ডাক্টর, চার্জ কন্ডাক্টরের ক্ষেত্রে, এটা চার্জ কন্ডাক্টর, আহিত পরিবাহীর ক্ষেত্রে দেখছি, চার্জ কন্ডাক্টরের ক্ষেত্রে দেখছি কেমন গ্রাফটা ছিল, ইনসাইড কিছুই ছিল না, ফাঁকা, তারপর থেকে এখান থেকে আস্তে করে এই স্লোপটা নেমে গেছিলো, তাই তো? এই যে এই পয়েন্টটা, এটাই ছিল আমার পৃষ্ঠতল, এই আরটা ছিল কি ব্যাসার্ধ ছিল, এটা যে আর ছিল এটা ব্যাসার্ধ। কিন্তু একইভাবে পরিবাহীর ক্ষেত্রে, চার্জ পরিবাহীর ক্ষেত্রে ভি আর ই এর গ্রাফটা কেমন ছিল, এটা ভি এর গ্রাফ ছিল, ভি, এটা আর এর দেখলাম, ভি আর আর এর গ্রাফটা কেমন ছিল, কী ছিল? প্রথমে কিন্তু কনস্ট্যান্ট, মানে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যত দিতে হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল, তারপর আস্তে আস্তে এটা ডিক্রিজ করে গেল, তাই তো? তাহলে এই তো ভ্যালু একটা ছিল। তাহলে এই যে প্রথম অপশানটা আছে, ইফ ই ইজ জিরো ভি মাস্ট বি জিরো, এটা হচ্ছে ক্যান্সেল, কারণ ই জিরো হলে ভি এর কিন্তু মান হয়, তো ভি কিন্তু নন জিরোও পেয়েছি আমরা, তার জন্য এটা কিন্তু আমরা হলো না। নেক্সট অপশান, ইফ ভি ইজ জিরো ই মাস্ট বি জিরো, এটাও হয় না। এক্সাম্পল একটু চিন্তা করো, দেখো ডাইপোলের ক্ষেত্রে, এটা একটা ডাইপোল ছিল, ডাইপোলের ক্ষেত্রে সেকেন্ড কেসেসটা মনে করো, ডাইপোলে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করা সেকেন্ড কেসেসটা কী ছিল, ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডকের যে কোনো একটা বিন্দুতে, ঠিক আছে? এখানে ধরলাম ডাইপোলের দৈর্ঘ্য হচ্ছে 2D, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমার আর দূরত্ব সমদ্বিখণ্ডক থেকে, তাহলে এটা কী হচ্ছে √d² প্লাস r²। তো এই যে বিন্দুটা, এটাও যদি d² প্লাস r² হয়, এই লেন্থটাও কত হয়ে যাবে d² প্লাস r²। তাহলে এই বিন্দুতে আমার পজিটিভের জন্য বিভব কত হচ্ছে, q/4πε ছেড়ে দিলাম, √d² প্লাস r²। আর এই বিন্দুতে আবার নেগেটিভের জন্য কত হয়েছে, -q/√d² প্লাস r²। তাহলে আলটিমেটলি কী হয়ে যাবে, জিরো হলো। তাহলে আমার এই বিন্দুতে কিন্তু বিভব জিরো ছিল, কিন্তু ইলেকট্রিক ফিল্ড জিরো ছিল না, তাই তো? ইলেকট্রিক ফিল্ডের কেসটা মনে করে দেখো, এই বরাবর ছিল, ডায়াগ্রামটা একটু ভালো করে আঁকি, এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, ইলেকট্রিক ফিল্ডটা একটু দেখিয়ে দিই। ইলেকট্রিক ফিল্ডে দেখো মাইনাসের জন্য ডিরেকশানটা কোন দিকে হয়ে যাবে, টুয়ার্ডস মাইনাস চার্জ এই দিকে, আর প্লাসের জন্য এই পয়েন্টে হয়ে গেছিলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান, লব্ধির ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান এই বরাবর ছিল, আর এটা ছিল সবসময় দ্বিমেরু ভ্রামক ভেক্টরের বিপরীতে। তাহলে এটা ইলেকট্রিক ফিল্ডটা এখানে কী ছিল, নন জিরো, কিন্তু ভি ছিল কি, জিরো। তাহলে এখানেও যে কেসেসটা দিলাম ভি ইকুয়াল টু যদি ই মাস্ট বি জিরো, এটাও হবে না, এই কেসেসটাও হবে না, ভুল। নেক্সটটা দেখি, ইফ ই ইজ নন জিরো, মানে এই কেসেসটা ভি ক্যানট বি জিরো, বাট ভি তো জিরো হয়েছে, মানে এই কথাটাই আবার দ্বিতীয়বার বলছে, ইফ নট ইকুয়াল টু জিরো, মানে এই কেসেসটা ডাইপোলের দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ই কিন্তু নন জিরো হয়, বাট ভি জিরো হয়, ভি ক্যানট বি জিরো, এটাও হবে না। ফোর্থ অপশান দেখি, ইফ ভি নট ইকুয়াল টু জিরো, ভি নট ইকুয়াল টু জিরো মানে এটা এখানে ভি নট ইকুয়াল টু জিরো ছিল, বাট ই কিন্তু জিরো ছিল, ই ক্যানট বি জিরো, বাট ই জিরো ছিল, তাহলে এটা অপশানে হবে না। মানে একটু আবার যদি রিড করে দেখি, চারটা অপশান, মানে এই লাস্ট দুটো অপশান, এই প্রথম দুটো অপশানকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়, তার চারটা কোনোটাই আনসার হলো না। তাহলে আনসার কি, নান অফ, তিনের আনসারটা কী হচ্ছে, নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ, কোনোটাই উপরের হবে না, ঠিক আছে? নেক্সট চলে আসছি পরের প্রবলেমটাতে, বলছে দ্য ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিক্রিজেস ইউনিফর্মলি ফ্রম এত টু এত, মানে তড়িৎ স্থিতিশক্তি বলছে এত থেকে 120 ভোল্ট থেকে 80 ভোল্টে হ্রাস করলো, মানে পেয়েছে অ্যাজ ওয়ান মুভস ফ্রম এক্স অ্যাক্সিস -1 টু প্লাস, মানে একটা ধরলাম একটা আমাকে XY অ্যাক্সিস এটা ড্র করতে হবে, ঠিক আছে? এখানে বলছে ইলেকট্রিক ফিল্ড, এবার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা কিন্তু কিছু বলে দেওয়া নেই, ইলেকট্রিক ফিল্ডটা কেমনভাবে, তো ইলেকট্রিক পোটেনশিয়ালটা বলে দিয়েছে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য অরিজিন বের করতে হয়েছে, বাট ইলেকট্রিক পোটেনশিয়ালটা বলে দিয়েছে। তো ইলেকট্রিক পোটেনশিয়াল কী বলেছে, এই পয়েন্টে, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এটা আমার -1 সেন্টিমিটার, এটা +1 সেন্টিমিটার, ওয়ান মুভস ফ্রম মাইনাস টু প্লাস, মানে একজন এই বরাবর যাচ্ছে, মাইনাস টু প্লাসের দিকে যাচ্ছে। যদি তাই হয় তাহলে বলছে
যে এক মিনিট, তাহলে ওয়ান মুভস ফ্রম এক্স অ্যাক্সিস -1 সেন্টিমিটার টু +1 সেন্টিমিটার। এবার এই পয়েন্টে বলে দিয়েছে -1 পয়েন্টে বলে দিয়েছে 120 ভোল্ট, আর এখানে প্লাস এখানে আছে বলছে এই পয়েন্টে আছে 80 ভোল্ট। দেখো এটা হায়ার পোটেনশিয়াল মানে উচ্চ বিভব, আর এটা হচ্ছে নিম্ন বিভব। কেউ কিছু না বলে দিলেও আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, উচ্চ টু নিম্ন বিভবের দিকে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমি কীরকম করবো, এক্স অ্যাক্সিসের সমান্তরাল করব না আমি ধরলাম এক্স অ্যাক্সিসের সাথে কোনো একটা অ্যাঙ্গেল করে, এইভাবে ইলেকট্রিক ফিল্ডটা চলে গেছে, ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে চলে গেছে। তো ইলেকট্রিক ফিল্ডটা ধরলাম এক্স অ্যাক্সিসে থিটা কোণ করে আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য অরিজিন মানে ইলেকট্রিক ফিল্ডের মান এই অরিজিনে কত হবে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো দেখা যাক কীভাবে করব। তো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা কী করি জানার ক্ষেত্রে, আর ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়াল যখনই এইরকম মানে প্রবলেমগুলো দেবো, আমি একদম ডিরেক্টলি আমাদের সেই প্রবলেমে চলে আসবো, যেভাবে যেখান থেকে মানে সেই কনসেপ্টে চলে আসবো যেখান থেকে আমরা সংজ্ঞাটা পেয়েছিলাম বিভবে। তো বিভবের পরিবর্তন ইকুয়াল টু কী ছিল, -E.dr, মনে পড়ছে আশা করি। ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ -ইনফিনিটি টু আর ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশন সাইনটা ছাড়া শুধু মানে বিভবের পরিবর্তন। বিভবের পরিবর্তন এখানে কত হয়েছে দেখবো, 120 থেকে 80-তে হয়েছে, 80-তে গেছে, মানে আলটিমেটলি গেছে কত 80-তে, ছিল কত 120, তাহলে পরিবর্তন কত 80 মাইনাস 120, তাই তো, ইকুয়াল টু -E.dr cos থিটা, কারণ ই আর ডিআর এর মধ্যে কোনো অ্যাঙ্গেল আছে ধরলাম, E.dr cos থিটা। তাহলে এইটা কত আনসার হলো -40 ইকুয়াল টু -E.dr cos থিটা। ঠিক আছে, তো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে ই ইকুয়াল টু কী পেলাম 40 বাই, এবার ডিআর মানে এখান থেকে এখানে কত দূর এসেছে, এখানে কত -1 থেকে এটা মানে অ্যাকচুয়ালি 1 একক, এখান থেকে 0 থেকে 1 মানে 2 একক, 2 ইউনিট ও মুভ করেছে। তাহলে ডিআর ইকুয়াল টু হলো আমার 2 ইউনিট, তাহলে ডিভাইডেড বাই ডিআর মানে 2 cos থিটা। এখানে যে কেটে যায় এটা 20 পড়ে থাকলো, তাহলে ই ইকুয়াল টু আমার আনসার কত বেরোলো 20 বাই cos থিটা, 20 বাই cos থিটা। তাহলে ই এর মানটা আমি পেয়ে গেলাম। এবার একটা জিনিস দেখো 20 বাই cos থিটা, এবার ই এর অ্যাকচুয়ালি মানটা আমি পেতে পারবো যদি থিটার মানটা জানা থাকে। সাপোজ থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, মানে যদি ইলেকট্রিক ফিল্ডটা ধরে নিতাম যে এক্স অক্ষ বরাবরই আছে, ধরলাম এই অক্ষ বরাবরই যদি হতো, যদি থিটার 0 হতো, তাহলে এখানে দেখো cos থিটার ভ্যালুটা কত হয়ে যেত 1 হয়ে যেত। তাহলে ই ইকুয়াল টু কত হয়ে যেত 20 ভোল্ট পার সেন্টিমিটার, যে ইউনিটটা দেওয়া আছে সেটা হতো। কখন হতো, থিটা যদি 0 হতো। এবার থিটা যদি গ্রেটার দেন 0 হতো, মানে থিটা যদি একটা অ্যাঙ্গেল করে দেয়, মানে এটা এই কেসেসে, তাহলে cos থিটা অলওয়েজ কী হয়ে যাবে লেস দেন 1 হয়ে যাবে। এটা যদি গ্রেটার দেন 0 হতো, cos থিটা লেস দেন, এই নিচের ফ্যাক্টরটা যদি লেস দেন 1 হয়ে যায়, তাহলে আলটিমেটলি এটা 1-এর থেকে ছোটো যদি হয়ে যায় নিচেরটা, তাহলে ই ডেফিনেটলি গ্রেটার দেন 20 ভোল্ট পার সেন্টিমিটার। তাহলে ই কখন গ্রেটার দেন 20 হবে, যদি থিটার মান যখন 0-র থেকে বেশি হয়ে যায়। অপশানগুলো দেখে নেবে এবার। ফার্স্ট অপশান বলছে মাস্ট বি ইকুয়াল টু 0, মাস্ট বি হবে না, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান দেওয়া নেই। ইলেকট্রিক ফিল্ড যদি বলে দিত থিটা ইকুয়াল টু 0 বা এক্স অ্যাক্সিসের সমান্তরাল, তাহলে আমি বলে দিতাম এটা ঠিক। মে বি ইকুয়াল টু 0, এটা রাইট অপশান, মানে বিটা হচ্ছে রাইট অপশান, মে বি ইকুয়াল টু 0। সি অপশানটা বলছে মে বি গ্রেটার দেন, এটা অবশ্যই গ্রেটার দেনই পেয়েছিলাম, আর ইকুয়াল টু পেয়েছিলাম। ইয়ের মান আমি আলটিমেটলি পেলাম গ্রেটার দেন ইকুয়াল টু 20। কেন, কারণ থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই ফ্যাক্টরটা যেটা গ্রেটার দেন হলে 20 গ্রেটার দেন হবে, আর ইকুয়াল টু 0 হলে ইয়ের মান 20 হবে। ই মে বি লেস দেন, লেস দেন কখনোই হতে পারে না, কারণ থিটার মান কখনোই cos থিটার মান কখনোই গ্রেটার দেন 1 হবে না। এটার নিচের ভ্যালুটা যখনই 1-এর চেয়ে বড় হতো তাহলেই হবে। একটা ছোট্ট টেস্ট করে দেখে নিই, থিটা যদি আমাদের সাপোজ আমি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হতো, তাহলে cos থিটার মান কত হয়ে যেত হাফ হয়ে যেত, তখন ই এর মান কত হয়ে যেত 20 বাই হাফ, তার মানে কত 40। তাহলে এখানে কত হলো 40 ভোল্ট পার সেন্টিমিটার। তাহলে হলো ইয়ের মান গ্রেটার দ্যান 20 হবে যদি একটা মান হয়ে যাবে। তাহলে মেবি বেটার মানে বেশি হতে পারে, আর ইকুয়াল টু হতে পারে। ইকুয়াল টু কখন হবে, যখন থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি পুট করি, আর গ্রেটার দ্যান কখন হবে, থিটা গ্রেটার দ্যান যখন 0 ডিগ্রি হবে। বোঝা গেছে?
ঠিক আছে, দেখে নিও ভালো করে। তাহলে নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস ডু নট ডিপেন্ড অন দ্য চয়েস অফ জিরো পোটেন্সিয়াল অর জিরো পোটেন্সিয়াল এনার্জি। মানে আমরা জিরো পোটেন্সিয়াল বা জিরো পোটেন্সিয়াল এনার্জি, শূন্য, মানে আমরা কখন যে কীভাবে আমরা চয়েস করব যে কখন স্থিতিশক্তি, পোটেন্সিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, আর পোটেন্সিয়াল মানে যে বিভব আর স্থিতিশক্তি, তড়িৎ স্থিতি কখনকে জিরো আমি চয়েস করব, এটাকে বলেওছিলাম। মানে দিস কল রেফারেন্স পয়েন্ট। এই চয়েসটাকেই বলবো আমরা যে রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্টটা কখন আমি, মানে হোয়েন উই চুজ রেফারেন্স পয়েন্ট জিরো, হ্যাঁ, আমরা কখন জিরো চুজ করব, তখনই জিরো চুজ করবো যখন আমরা দুটোর পার্থক্য বোঝাবো। আমরা সাপোজ কোনো একটা জিনিসকে এখান থেকে এখানে তুলছি, তখন আমরা খুব সহজেই বলে দিই এর মধ্যে স্থিতিশক্তি mgh সঞ্চিত হয়েছে। আমরা জানার দরকার নেই, কারণ আমি কি জানি এই হাইটটাকে আমি ধরে নিলাম জিরো আর এটাকে ধরলাম h। তো আমার পার্থক্যটাই ফ্যাক্টর করে। আমি কি করলাম যে এটার মধ্যে কত স্থিতিশক্তি সঞ্চিত আছে, স্থিতিশক্তি অ্যাকচুয়ালি পরিবর্তনটা কত হয়েছে, আরও ভাষা বলতে স্থিতিশক্তির পরিবর্তনটা কত হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা বিভবের ক্ষেত্রে একইভাবেই দেখেছিলাম যে বিভবের ক্ষেত্রে আমরা যখনই কোনো একটা দুটো জিনিসের বিভবের কথা বলবো, তখন বিভবের সাথে কোনো যদি একটা কনস্ট্যান্ট টার্ম লেগে থাকে তাহলে সেটা ফ্যাক্টর নয়। ওই জন্য আমরা কোনো একটা পয়েন্ট যখন আমি পার্থক্যটা ধরবো তখন ধরে নেব যে আমরা কোনো একটা পয়েন্টকে আমি রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে ওটাকে আমি বিভবটাকে শূন্য ধরতেই পারি। তাহলে বিভব আর পোটেনশিয়াল এনার্জি, মানে পোটেনশিয়াল এনার্জি ক্ষেত্রে তখনই জিরো ধরবো যখন আমরা দুটো জিনিসের পার্থক্য বোঝাবো। দেখি অপশানগুলো কী কী আছে। পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্টে হয় না। কেন? পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্টের ডেফিনেশন কি? পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্টের ডেফিনেশন হলো মাইনাস অফ ইনফিনিটি টু আর ই ডট ডিআর। এটাই তো হলো আমার পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্টের ফর্মুলা। এবার এখানে মাইনাস ইনফিনিটি টু আর, ইনফিনিটিতে আমরা তো বিভব তো শূন্য হবেই, কারণ ইনফিনিটিতে কোনো ইলেকট্রিক ফিল্ডের এক্সিস্টেন্স নেই বলে বিভবের সেক্ষেত্রে মানে যেহেতু কোনো ফোর্স ফিল্ড নেই তার জন্য কোনো বিভবের সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই। তার জন্য এটা কিন্তু ধরিনি। ইনফিনিটিতে আমাদের ইনফিনিটি ভি অ্যাট ইনফিনিটি এটা কিন্তু জিরো, এটা ধরা নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি তাই। আমরা তো পৃথিবীরটা ধরেছি, পৃথিবী চার্জ বডি, তাও আমরা ধরেছি বিভব, কারণ ওটা রেফারেন্স পয়েন্টে ধরে রেখেছি। ঠিক আছে, যেমন হাইটের ক্ষেত্রেও পৃথিবীতে মানে আমরা গ্রাউন্ড থেকে আমরা শূন্য যেভাবে নিয়ে থাকি। তাহলে পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট মানে যে কোনো একটা বিন্দুতে বিভবের ক্ষেত্রে আমরা কিন্তু রেফারেন্স পয়েন্ট জিরো কোথাও চুজ করি নি এখানে, মানে চুজ করা যায় না। পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ডিফারেন্স, অলওয়েজ ডিফারেন্সটাই ফ্যাক্টর করে, মানে দুটো পার্থক্য যখন নেব তখন পার্টিকুলার একটা জায়গায় কত ছিল মানে এইটা তখন কোনো ফ্যাক্টর না। মানে আরেকটু ক্লিয়ারলি এই যে এক্সাম্পলটাতে যে মানে এখানে আমার স্থিতিশক্তি কত ছিল, এইচ এর হাইট কত ছিল আমার জানার দরকার নেই, আমরা জাস্ট ডিফারেন্সটা নেব। এখানে যা হাইট ছিল ধরলাম এটা গ্রাউন্ড থেকে এই হাইটের ছিল, গ্রাউন্ড থেকে ধরো এই হাইটটা 3 মিটার হাইটের ছিল, তো 3 মিটার হাইটটা আবার যদি এখানে যদি এখান থেকে আবার গ্রাউন্ড থেকে যদি নিই তো 3 আর 3 তো ক্যান্সেল আউট করে গেল, তার মানে ফ্যাক্টর নয়, এটাকে আমি জিরো ধরলে আমার ক্যালকুলেশনটা ইজি হবে, তার জন্যই আমরা জিরো ধরি। কিন্তু তাই একইভাবে যে ডিফারেন্স মানে আমরা সবসময় ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স হোক বা পোটেনশিয়াল এনার্জি হোক, সেক্ষেত্রে কিন্তু আমরা নেব। পোটেনশিয়াল এনার্জি হবে টু চার্জ সিস্টেম, কোনো টু চার্জ সিস্টেমের ক্ষেত্রেও হয় না। টু চার্জ সিস্টেম পোটেনশিয়াল কী করে বের করি? ধরলাম একটা চার্জ সিস্টেম টু চার্জ, তো প্রথমে কী করবো, ফার্স্ট একটা চার্জকে আনবো, ধরলাম পজিটিভ চার্জকে আনতে কোনো ওয়ার্ক ডান করতে হলো না, কারণ কোনো ফোর্স ফিল্ডের এগেইনস্টে আমার কাজ করতে হলো না, কারণ ওয়ার্ক ডান মানে কি, ডাব্লিউ ইকুয়াল টু কি মাইনাস অফ এফ ডিআর, এফ ডট ডিআর, তাই তো। ফোর্স যদি জিরো থাকে তাহলে ডাব্লিউ জিরো কেন হবে, ফোর্স যদি ইফ ফোর্স ইকুয়াল টু জিরো তাহলে ডাব্লিউ জিরো হবে। তাহলে সেক্ষেত্রে প্রথম একটা পজিটিভ চার্জে কোনো কাজ করতে হবে না, কিন্তু নেক্সট যখন আধানটা আনবো তখন আমার কতটা কাজ করতে হবে, এই পরিমাণ কাজটা আমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে যখন স্থিতিশক্তির আমি ফর্মুলাটা করেছি তখনও কিন্তু আমরা তাই করিনি যে টু চার্জ সিস্টেমের জন্য Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট আর যে ফর্মুলা বের করেছি সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাই আমরা ব্যবহার করেছি, কোথাও কিন্তু জিরো ধরিনি ইনফিনিটি পয়েন্ট ছাড়া। ঠিক আছে, আবার কি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অফ, আর যখনই চেঞ্জ হোক বা ডিফারেন্স হোক তখন ক্ষেত্রে আমরা একমাত্র ব্যবহার করি। তাহলে আমার অপশান ডিটাও কারেক্ট যে চেঞ্জের ক্ষেত্রে, এবং অপশান বিটাও কারেক্ট, কারণ ডিফারেন্স মানে যখন ডিফারেন্স বা চেঞ্জের কথা বলবো আমরা যখন ডিফারেন্স বা চেঞ্জের কথা বলবো, চেঞ্জ কতটা পরিবর্তন হয়, তখনই আমরা ভি আর ইউ, ভি মানে পোটেনশিয়ালের আর ইউ মানে পোটেনশিয়াল এনার্জি, এগুলোকে আমরা চুজ রেফারেন্স পয়েন্ট জিরো
একটা রেফারেন্স পয়েন্টকে 0 চুজ করো, মানে এখানে এই তলটা ছিল আমার রেফারেন্স পয়েন্ট এই উদাহরণের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে চলে আসছি পরের প্রবলেমে। তাহলে অ্যান ইলেকট্রিক ডাইপোল ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড জেনারেটেড বাই এ পয়েন্ট চার্জ। কী ঘটনাটা ঘটবে, মানে একটা ইলেকট্রিক ডাইপোলকে যদি একটা পয়েন্ট চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রবেশ করে, তো পয়েন্ট চার্জের ইলেকট্রিক ফিল্ড কেমন হয়, এইরকম রেডিয়াল হয়। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডটাকে বলা হয় রেডিয়াল, মানে যে কোনো যেখানে স্ফিয়ার কল্পনা করিনি, তার থেকে স্ফিয়ার যদি একটা বিন্দুর চারিদিকে যদি একটা আমার গোলক বা বৃত্ত যাই কল্পনা করো, সে তলের থেকে সবসময় লম্বভাবে হবে, রেডিয়াল। এটা হচ্ছে রেডিয়াল ভাষাটা। যদি হয় তাহলে কী বলছে, নেট ইলেকট্রিক ফোর্স অন দ্য ডাইপোল মাস্ট বি 0। নেট ইলেকট্রিক ফিল্ড মাস্ট বি 0। দেখি প্রথম ওইটা হয় কিনা। তো ডাইপোলকে প্লেস করলাম, আমি ডাইপোলকে এইভাবে প্লেস করে দিলাম, এটা একটা ডাইপোল, ঠিক আছে। এবার 1 মিনিট, এতে বুঝতে সুবিধা হয় একটু। এবার এখানে দিলাম একটা প্লাস কিউ চার্জ, আর এখানে দিলাম মাইনাস কিউ চার্জ, ডাইপোলকে যদি প্লেস করে দিই। এবার একটা জিনিস দেখো, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যা হবে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আরও কম হবে। যত দূর যেতে হবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমতে হবে, যেহেতু এটা পয়েন্ট চার্জ। আমি জানি ই প্রপোর্শনাল টু 1/r²। যত দূরে যেতে থাকবো তত কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কমতে থাকবে। তাহলে এই পয়েন্টে পজিটিভের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে, ঠিক আছে। এটার মান কত হয়ে যাবে পজিটিভের জন্য, মানে এই পজিটিভ চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে এই দিকে অনুভূত করবে। আবার এই নেগেটিভটা কোন দিকে অনুভূত করবে। এবার দেখো আমার ডাইপোলের ক্ষেত্রে কী ঘটনাটা ঘটে। ডাইপোলের ক্ষেত্রে আমরা যখনই একটা ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডে প্লেস করেছিলাম, এর আগে যা করেছিলাম আমরা সুষম ইলেকট্রিক ফিল্ডে করেছি। তো ইলেকট্রিক ফিল্ডের যা ডিরেকশন থাকে সেইভাবে মাইনাসটা কোন দিকে হয়ে যাবে, মাইনাস সবসময় কী হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ডের সাথে যে ফোর্সটা অনুভব করবে, তাহলে মাইনাস কিউই। তো ই এর ডিরেকশন যদি এই দিকে থাকে, ই এর ডিরেকশন এই দিকে যদি থাকে, তাহলে মাইনাস কিউই এই দিকে হয়ে যাবে, তাই তো। ই এর ডিরেকশান আমার যদি এই বরাবর থাকে, তাহলে মাইনাস কিউই কোন দিকে হয়ে যাবে, এই দিকে হয়ে যাবে। আর প্লাস কিউই কোন দিকে হয়ে যাবে, এই দিকে হয়ে যাবে। এটা দুটো 0 হবে তখনই হবে যখন প্লাস কিউই আর মাইনাস কিউই ইকুয়াল হবে, তখনই আমি বলতে পারি টোটাল ফোর্স 0। বাট এই ক্ষেত্রে এখানে ভ্যালু হচ্ছে আমার প্লাস কিউ E1, আর এই ক্ষেত্রে ভ্যালু হচ্ছে মাইনাস কিউ E2। কিন্তু দুটোকে অ্যাড করলে যেহেতু E1 নট ইকুয়াল টু E2, সেই জন্য এরা দুটো কিন্তু একে অপরকে, মানে এটার ফোর্সকে ধরলাম F1 ইকুয়াল টু এটা, আর F2 ইকুয়াল টু এটা ধরলাম। তাহলে F2 মানে তো একেবারেই নয়, অভিমুখটা উল্টো দিকে, বাট মানের ক্ষেত্রে এটাই। অভিমুখটা যদি এই কেসেস ধরলাম বলে উল্টো দিকে, কোনোটার ক্ষেত্রে নাও হতে পারে। যদি ডাইপোলকে আমি এইভাবে ইলেকট্রিক ফিল্ড ছিল এইভাবে যদি প্লেস করতাম, তাহলে দেখতাম ইলেকট্রিক কোনো ক্ষেত্রে ফোর্স হয়তো এইভাবে যাচ্ছে, ঠিক আছে। কোনো ক্ষেত্রে এই পয়েন্টে হয়তো এখানে ডিরেকশন, যেহেতু ডিস্টেন্স হয়ে গেছে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এইভাবে যায়। তাহলে কোনো ক্ষেত্রে আমি বলতে পারি না যে ফোর্স দুটো সমান, একেবারেই হবে না। ফার্স্ট অপশান বলছে দ্য নেট ইলেকট্রিক ফোর্স অন দ্য ডাইপোল মাস্ট বি 0, একেবারেই হবে না। নেক্সট অপশানটা দেখছি, নেট ইলেকট্রিক ফোর্স অন দ্য ডাইপোল মে বি 0। এটা হলো কি, নেট ইলেকট্রিক ফোর্স 0 না, নেট ইলেকট্রিক ফোর্স 0 হবেই না, কখনোই হবে না। মে বি কথাটা বলেছি তো, কখনোই হবে না। কোনো পয়েন্টই আমি নিয়ে আনতে পারবো না যেখানে আমি নেট ইলেকট্রিক ফোর্সকে 0 করে, যেভাবেই প্লেস করো তোমার যেমন ইচ্ছে তুমি প্লেস করো, কিন্তু কখনোই হবে না। দ্য টর্ক অন দ্য ডাইপোল ডিউ টু দ্য ফিল্ড মাস্ট বি 0। দ্য টর্ক অন দ্য ডাইপোল, হ্যাঁ, ডিউ টু দ্য ফিল্ড মাস্ট বি 0, মানে টর্কের কথা বলছে, ঠিক আছে। আবার ডায়াগ্রামটা তৈরি করি। ডায়াগ্রামটা ছিল, এবার বলতে চাইছে যে টর্কটা যে মাস্ট বি 0 হবে। টর্কটা কখন 0 হবে, টর্কটা তখনই 0 হবে যদি ইলেকট্রিক ফিল্ডের এটা ডিরেকশান আছে, এই ডিরেকশানে যদি আমি একে এইভাবে রেখে দিই, তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান, ই এর ডিরেকশান হলো এইদিকে, আর এটা ধরো প্লাস, এটা ধরো মাইনাস। এবার ডাইপোল মোমেন্টের ডিরেকশান কি, এই দিকে। তো ই আর পি এর মধ্যে, ই আর পি মানে কিন্তু মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হলো, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। তাহলে আমাদের টর্কের সংজ্ঞা কী বা ডেফিনেশন ওয়াইজ কি, পি ক্রস ই। তো টর্ক 0 কখন হবে, টর্ক 0 তখনই হবে যখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, থিটা ইকুয়াল টু, তো এটা আমি একটু এখানে লিখছি, টাও ইকুয়াল টু পি ই সাইন থিটা।
থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি হয় তাহলে টর্ক টাও ইকুয়াল টু 0 হবে। তাহলে এইভাবে যদি একমাত্র প্লেস করি তাহলে কিন্তু আমি পাচ্ছি যে এই ডাইপোলের জন্য টর্কটা কিন্তু 0, মানে ইলেকট্রিক ফিল্ডের যেমন ইলেকট্রিক ফিল্ডের লাইন আছে লাইন বরাবরই যদি প্লেস করে দিই তাহলে কিন্তু, যদি আমি এটা লাইনটা যদি এরকম ছিল এইভাবে যদি একটা প্লেস করে দিই ডাইপোলকে, তাহলে সেক্ষেত্রে টর্ক কিন্তু নন জিরো ভ্যালু পাবো, কারণ টর্ক সেক্ষেত্রে 0 হবে না। তাহলে এই যে থার্ড অপশানটা মাস্ট বি 0, এটাও হবে না, মাস্ট কথাটা হবে না। ফোর্থ অপশানটাতে টর্ক অন দ্য ডাইপোল ডিউ টু দ্য ফিল্ড মে বি 0, মে বি 0 হবে। মে বি কোন কেসে হবে? যখন ই আর পি এর মধ্যে, ই আর পি মানে ইলেকট্রিক ফিল্ড আর দ্বিমেরু ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কখন হয়ে যাবে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, তখনই সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে টর্কটা হচ্ছে 0। ঠিক আছে, বোঝা গেল? এই অপশানটা কিন্তু হবে না, কারণ আমি ইলেকট্রিক ফিল্ডে এই ক্ষেত্রে যখন করলাম তাহলে ক্ষেত্রে আমার কিন্তু ফোর্সের ডিরেকশনটা এই ওয়াইজ ছিল, এই ওয়াইজ ছিল, একটা ডেফিনেটলি একটা টর্কের সৃষ্টি হয়ে যাবে। আমরা একটা পয়েন্ট পেলাম যদি সেম আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু থাকে, তাহলে সেক্ষেত্রে আমার এটা কিন্তু হবে না। তাহলে টর্ক অন দ্য ডাইপোল মে বি 0, এই আনসারটাই রাইট। নেক্সট চলে আসছি, এ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন আর প্লেসড ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, মানে একটা প্রোটন আর ইলেকট্রনকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ছেড়ে দেওয়া হলো, তাহলে কী কী ঘটনাটা ঘটবে? তাহলে একটা যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইতে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে প্রোটনের ক্ষেত্রে কি ফোর্স ও করবে? তাহলে প্রোটনের ক্ষেত্রে ওর ফোর্স পাবে, প্রোটনের চার্জ কিউ হলে প্লাস কিউই। ঠিক আছে, আমি ভালোভাবে লিখছি এখানে, এফ ইকুয়াল টু এফ ফর প্রোটন ইকুয়াল টু কিউ চার্জ ইন্টু এ পাবে। আর ইলেকট্রন কত ফোর্স পাবে? ইলেকট্রন পাবে মাইনাস কিউই। তো দুটো ফোর্সের মানটা সমান কিন্তু ডিরেকশনটা আলাদা। ফার্স্ট অপশান কি বলেছে? ইলেকট্রিক ফোর্সেস অ্যাক্টিং অন দেম উইল বি ইকুয়াল, অ্যাক্টিং অন দেম ইকুয়াল, ম্যাগনিচিউডটা ইকুয়াল, মানে মড অফ এফ পি ইকুয়াল টু মড অফ এফ ই, এটা কিন্তু ইকুয়াল, কারণ মানটা কিউই বাট এখানে প্লাস মাইনাস। তাহলে ফার্স্ট অপশানটা হবে না, যেহেতু ফোর্স একটা ভেক্টর রাশি, এটা ইকুয়াল কখনো বলা যায় না। যদি ম্যাগনিচিউড, সেকেন্ড অপশানে যেটাতে ম্যাগনিচিউড অফ দ্য ফোর্সেস উইল বি ইকুয়াল, মানে দুটোর মানটা সমান, নট এই যে ছোটো ছোটো জিনিসগুলো আমরা কিন্তু এই ধরনের প্রবলেমে কিন্তু দেখতে পাচ্ছি। আমরা কিন্তু অনেক সময় খুব চাই ও হ্যাঁ ইলেকট্রিক ফোর্স ঠিক আছে এটা ইকুয়াল আছে, কিন্তু ইকুয়ালটা কিন্তু আমাদের মানটা ইকুয়াল, নট ইলেকট্রিক ফোর্সটা ইকুয়াল। ইলেকট্রিক ফোর্স তো ভেক্টর আছে না, ইকুয়াল মানে ইকুয়াল, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর তখনই বলতে পারবো যখনই এর মান অভিমুখ সবই একই দিকে থাকবে, তাই না? মান আর অভিমুখ যদি দুটোই একই দিকে থাকে, দুটোই সেম থাকে তখনই আমি বলবো এ আর বি একই, কিন্তু এক্ষেত্রে মানটা একই, অভিমুখটা আলাদা, তাহলে আলাদা। তাহলে সেকেন্ডটা অপশান ঠিক, ফার্স্টটা রং। দেয়ার অ্যাক্সিলারেশন উইল বি ইকুয়াল। অ্যাক্সিলারেশন কিসের উপর ডিপেন্ড করে? অ্যাক্সিলারেশন কত হবে? এ অফ প্রোটন কত হয়ে যাবে? ফোর্স কত হচ্ছে? কিউই ডিভাইডেড বাই ফোর্সের সাথে কি ভাগ করব? মাস ভাগ করব, মাস অফ প্রোটন ভাগ করব। এবার অ্যাক্সিলারেশন অফ ইলেকট্রন কী হয়ে যাবে? ফোর্স কিউই আছে, তার সাথে কী ভাগ করব? মাস অফ ইলেকট্রন ভাগ করব। তাহলে এটা দুটো কি ইকুয়াল? কারণ মাস অফ প্রোটন আর মাস অফ ইলেকট্রন এমপি কিন্তু অনেক বেশি, এমপি গ্রেটার দ্যান কিন্তু এম ইলেকট্রন প্রোটনের বেশি। তাহলে এই কোয়ান্টিটিটা কিন্তু নিচেরটা যত বড়, তাহলে এ ই ডেফিনেটলি গ্রেটার দ্যান, আবার গ্রেটার টাইমটা লিখতে পারছি অনেকটা বেশি এপি, মানে ইলেকট্রনের অ্যাক্সিলারেশন বেশি। ঠিক আছে, নট ইকুয়াল তো ডিরেকশনেও নেই আর ইকুয়াল ম্যাগনিচিউডেও নেই। তাহলে অ্যাক্সিলারেশন উইল বি ইকুয়াল না ভুল, ম্যাগনিচিউড অফ দেয়ার অ্যাক্সিলারেশন উইল বি ইকুয়াল, কোনোটাই ঠিক নয়, কারণ ম্যাগনিচিউড তো এটা বড়ো। তাহলে একমাত্র বি আনসারটাই আমার রাইট হলো, বি আনসারটাই হলো আমার যে দ্য ম্যাগনিচিউড অফ দ্য ফোর্সেস উইল বি ইকুয়াল। ঠিক আছে, নেক্সট প্রবলেমে আসি। ইলেকট্রিক ফিল্ড ইন এ অরিজিন ইজ ডিরেক্টেড আউটওয়ার্ডস অ্যান্ড ইট ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স আর ফ্রম দ্য অরিজিন। মানে বলছে একটা অরিজিন থেকে, একটা মূলবিন্দু থেকে, হ্যাঁ পজিটিভ চার্জই ধরি, কারণ পজিটিভের ক্ষেত্রে আউটওয়ার্ড হয়। ঠিক আছে, তো বলছে যে ইলেকট্রিক ডিরেক্টেড আউটওয়ার্ডস অ্যান্ড ইট ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স, এটা বাইরের দিকে বেরোচ্ছে। ঠিক আছে, টেকিং দ্য ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যাট অরিজিন 0, মানে এটাকে মূলবিন্দুই ধরলাম এটাকে মূলবিন্দু ভি ইকুয়াল টু 0। হ্যাঁ, একটা ও বিন্দুটাকে মূলবিন্দু ধরছে, এখানে পোটেন্সিয়াল 0 বলেছে, আর এখানে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে যে ই তড়িৎ
ক্ষেত্র প্রাবল্য ইজ প্রপোর্শনাল টু ডিস্টেন্স, মানে ডিস্টেন্স যত বাড়বে এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড কিন্তু বৃদ্ধির দিকে আছে, ঠিক আছে, আস্তে আস্তে বাড়ছে। তাহলে বলছে কি কি অপশানগুলো হবে। ইট ইজ ইউনিফর্ম ইন দ্য রিজিয়ান, মানে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট অরিজিন B0, তাহলে যদি ধরে না হয় তাহলে এবার আস্তে আস্তে যত এই দিকে বরাবর যাব, মানে আমি ও বিন্দু থেকে যত আমি এর বরাবর যেতে থাকবো, তাহলে বলছে যে ইট ইজ ইউনিফর্ম, মানে বিভবটা কি সমান আছে। তো বিভব সমান আছে কিনা এখান থেকে চেক করতে পেরে যাবো। কীভাবে? বিভবের সাথে আমাদের ফর্মুলা জানা আছে যে আমাদের E ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর, ফর্মুলা আমরা করেছিলাম। তাহলে ভি ইকুয়াল টু বের করতে পারি সেই একই ফর্মুলায় ই ডিআর, ঠিক আছে। এবার যেখান থেকে আমি ধরলাম 0 to r ডিস্টেন্সেই যাচ্ছি আমি, তাহলে ভি ইকুয়াল টু আমি কী লিখতে পারি, মাইনাস এখানে কেটাকে বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন অফ আর ডিআর। তো ইন্টিগ্রেশন অফ আর ডিআর আমি কী লিখতে, ভি ইকুয়াল টু মাইনাস আর স্কোয়ার বাই 2 প্লাস কনস্ট্যান্ট। বা আর ইকুয়াল টু যদি 0 হয়, আর ইকুয়াল টু 0 হয়, তো আমি ধরে নিয়েছে যে ভি ইকুয়াল টু সি, এবার ভি ইকুয়াল টু সি বেরোলো, এবার সিকে বলে দিয়েছে 0, কারণ এখানে বলেছে টেকিং অরিজিন একটা। তাহলে আমি ভি এর একটা একদম সিম্পল রিলেশন বলে ভি ইকুয়াল টু মাইনাস কে আর স্কোয়ার বাই 2, সব এখানে তথ্য আমার এই ভি এর মধ্যে পেয়ে গেলাম। ই এর রিলেশন পেয়েছিলাম, দেওয়াই ছিল ই ইকুয়াল টু কে আর ভি ইকুয়াল টু মাইনাস কে আর স্কোয়ার হয়ে। তাহলে ইট ইজ ইউনিফর্ম ইন দ্য রিজিয়ন, না ইউনিফর্ম না, যত দূরত্ব বাড়ছে এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, ভি কিন্তু চেঞ্জ হচ্ছে, তাহলে এটা একেবারে না ইউনিফর্ম মানে সেম থাকা, কখনোই না। নেক্সট অপশানটা বলছে ইট ইজ প্রপোর্শনাল টু আর, ইট ইজ প্রপোর্শনাল টু আর, না ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এই তো ফর্মুলা আমার চলে এসছে। তাহলে নেক্সট অপশানটাও না, প্রপোর্শনাল টু আর না। নেক্সট অপশন ইট ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, একদম ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার, কারণ এটা কিন্তু আর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। ফোর্থ অপশানটা দেখো কী বলেছে, ইট ইনক্রিজেস অ্যাজ ওয়ান গোজ অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, মানে এটা কি আস্তে আস্তে বাড়ছে, যত আমি দূরত্ব এগিয়ে যাচ্ছি তত কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু বাড়ছে, এখানে লেখাই ছিল ইলেকট্রিক ফিল্ডটা বাড়ছে, এখান থেকে ফর্মুলা দেখেও বুঝতে পারছি, লেখা না থাকলেও ফর্মুলা দেখে বলছে যে আর এর মান যত বাড়ছে তত ইলেকট্রিক ফিল্ড কিন্তু বাড়ছিল। ইলেকট্রিক ফিল্ড যদি বাড়তে থাকে তাহলে ভিটাও কি এখানে যত অরিজিন থেকে এইভাবে এইদিকে যাচ্ছি, হ্যাঁ অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, তত কি ইলেকট্রিক ফিল্ডের মান পোটেনশিয়াল বিভবের মান কি বাড়ছে? দেখো বাড়ছে না, প্রথম কথা মাইনাস সাইন। দ্বিতীয় কথা আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান তো এদিক, এটা তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তো ইলেকট্রিক ফিল্ড সবসময় কি কোন দিক থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই যায়। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, মানে এই দিক থেকে যত আমি যেতে থাকবো আমার কিন্তু পোটেনশিয়াল এনার্জি কিন্তু বিভব কিন্তু কমছে, তার মানে ইট ইনক্রিজেস, মানে আমি যদি এখান থেকে এই বরাবর যেতে থাকি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, এটা কিন্তু কমছে, ভি এর মান কিন্তু কমে যাচ্ছে, তাহলে এটাও আমার রং আনসার। ইট ডিক্রিজেস, যখন আমি অরিজিন থেকে টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস যাব তখন কিন্তু আমার কিন্তু বিভবটা কিন্তু কমছে। কেন কমছে আরবার বুঝতে পারছে যে আমাদের ইলেকট্রিক ফিল্ড কিন্তু অলওয়েজ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তো ডেফিনেটলি এইদিকে এই পয়েন্টের দিকে হায়ার পোটেনশিয়াল ছিল আর এইদিকে লোয়ার পোটেনশিয়াল ছিল। ঠিক আছে, আশা করি এই আমাদের সব বোঝা হলো যে আমাদের আমাদের কনসেপ্ট বিল্ডারে ফার্স্ট ক্লাসে কী করলাম যে অবজেক্টিভ 1 and 2কে কিন্তু একটু থরলি একটু ডিসকাস করলাম যাতে তোমাদের সুবিধা হয়। নেক্সট আমরা আবার পরবর্তী ক্লাসে আসবো, যেটাতে পরবর্তী চ্যাপ্টার গসেস ল এর ইসে, ঠিক আছে। তত কিন্তু বারবার কিন্তু বলে রাখি যে নেক্সট ক্লাস যখনই পড়বে বা পরবর্তী যাই টপিকে যাবে আগের টপিক কিন্তু একটু ভালোভাবে বুঝে নেবে, এবং যতগুলো 14, 15, 16টা প্রবলেম করলাম সেই প্রবলেমগুলো কিন্তু একটু দেখে নিও, এবং কী কী জায়গায় বলেছিলাম যে হ্যাঁ এই জায়গায় কিন্তু মাথায় দেবে, মনে রাখবে এই জিনিসটা, বা মাথায় ভালো করে পুট করে নেবে যে হ্যাঁ এই কনসেপ্টটা কিন্তু আমার কী কনসেপ্ট, এটা কিন্তু নিয়েই যাবো না। যেমন এইটাতেই কিন্তু আমি একটা জিনিস কী করলাম যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একটা জিনিস যাচ্ছে, তাই এখান থেকে যে এই যে অপশানগুলো দেখে আমার যে মেন্টাল থিঙ্কিং স্কিলটা অনেকটা ডেভেলপ হবে, এটা কিন্তু আমরা এই ধরনের কোর্সের থ্রু দিয়ে, আর বিশেষ করে এইচ সি ভার্মার বইয়ের জন্য এটা সম্ভব হয়েছে যে অবজেক্টিভ 1 and 2 এতটা অ্যাডভান্স লেভেলের, তার জন্য কিন্তু আমাদের থিঙ্কিং লেভেল এমন কিছু না যেন ক্যালকুলেশন, একটাও কিন্তু কোনো ক্যালকুলেশন ওরিয়েন্টেড ছিল না, পুরোটাই ছিল আমাদের কনসেপ্ট ওরিয়েন্টেড, ঠিক আছে। এই জন্য এই ক্লাসগুলো কারণে আশা করি খুব তোমাদের কাজে লাগবে। পরবর্তী ক্লাসে কিন্তু আমাদের দেখা হবে, ওকে, তার আগে কিন্তু ভালো করে পড়ো। থ্যাংক ইউ।